হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম আজকে চলে এসেছি অভিযান 2.0 ব্যাচে পরমাণুর গঠন ক্লাস 11 সেমিস্টার সিস্টেম ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আমি চলে এসেছি। তো দেখো, আজকে আমরা স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টারটাকে সামারাইজ করে ওয়ান শটের মাধ্যমে রিভিশন করব। একদম ইম্পর্টেন্ট টপিকগুলো, একদম যে জায়গা থেকে প্রশ্ন আসে, আগেও এসেছে, আসার সম্ভাবনাও রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকের সাথে সাথে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও কিছু প্র্যাকটিস করে নেব। যদিও আমরা আজকে ওয়ান শট মানে রিভিশনটা করব, আর তার সাথে কিছু প্রশ্ন একটুখানি দেখে নেব যে কী করে প্রশ্নগুলোকে আমরা অ্যাপ্রোচ করব। আর যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার পুরোটাই এমসিকিউ প্যাটার্ন, সুতরাং কয়েকটা এমসিকিউ আজকে আমরা দেখব। চলো স্টার্ট করা যাক, কথা না বাড়িয়ে। তো আজকে আমরা পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা পড়ছি, ঠিক আছে? এবং ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আমরা আলোচনা করব সেগুলো এক ঝলকে একবার আমি টপিকগুলো লিখে দিই। দেখো, প্রথমত এই চ্যাপ্টারটা যেখানে শুরু হচ্ছে সেখানে এই যে পরমাণুর মধ্যে যে মূল কণাসমূহ রয়েছে, অর্থাৎ কিনা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই কণাগুলো আবিষ্কার রয়েছে, আবিষ্কারের ইতিহাস রয়েছে। তো তারপরে যেটা রয়েছে সেই কণা সম্পর্কে একটা সাধারণ একটা টেবিল যেটা আমরা দেখে নেব। সুতরাং প্রথম সেটা হচ্ছে পরমাণুর মূল কণাসমূহ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, তাদের ভর, তাদের আধান, তাদের অবস্থান কোথায়, কে আবিষ্কার করেছিলেন, এই জিনিসগুলো কিভাবে তাদের রিপ্রেজেন্ট করা হয় চিহ্নের মাধ্যমে, সেগুলো এই পয়েন্টে দেখব। নেক্সট হচ্ছে যে নিউক্লিয়াস আবিষ্কারের জন্য রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখান থেকে জাস্ট একবারটি আমরা জিনিসটাকে সামারাইজ করে ছোট করে জিনিসটা দেখে নেব, এবং সেখান থেকে কি কি পয়েন্ট উঠে এলো, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে মেন পয়েন্টস, সেগুলো আমরা একটুখানি দেখে নেব। সুতরাং রাদারফোর্ডের পরমাণু তত্ত্বটা আমরা একটু পড়ে নেব। নেক্সট যেটা রয়েছে, দেখো, বোর তত্ত্ব, এবং বোর তত্ত্ব থেকে ব্যাসার্ধ এনতম কক্ষপথের ব্যাসার্ধ, সেখানে ইলেকট্রন আবর্তন করলে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের শক্তি, এইগুলো আমরা দেখে নেব। দ্যাট ইজ বোর তত্ত্ব, বোর তত্ত্বের স্বীকার্য, সেই পয়েন্টগুলোর সাথে সাথে আমরা দেখে নেব এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তির রাশিমালা। তার সাথে বেশ কিছু ফর্মুলা বেসড কোয়েশ্চেন অনেক সময় আসে, তার জন্য আমরা একটু প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে সেই সমীকরণ এবং ডি ব্রগলি তত্ত্ব, এই জায়গাতেই আমি লিখে দিচ্ছি ডি ব্রগলির যে সমীকরণ, ঠিক আছে? এরকম যে জিনিসগুলো রয়েছে সেই টপিকগুলো আমরা একটু দেখে নেব। এবং এর সাথে রয়েছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। একটুখানি প্রথমে সামারাইজ করছি টপিকগুলো, যাতে করে তোমরা বুঝতে পারো যে কি কি রয়েছে ইম্পর্টেন্ট জায়গা, কি কি ভালো করে তোমাদের পড়তে হবে। দেখো, এর মধ্যেও কিছু কিছু ছোট জিনিস রয়েছে, সব তো আমি এই পেজেতে ধরাতে পারছি না, আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে মেনশন করছি। এবং তারপরে রিডবার্গ সমীকরণ রয়েছে, এই যে এটার সাথে সাথেই আমরা দেখে নেব রিডবার্গ সমীকরণ, সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য কি করে ক্যালকুলেট করতে হয়। তার সাথে আমরা এখান থেকেই দেখে নেব তরঙ্গের বিভিন্ন যে রাশিগুলো যেগুলো আমাদের লাগে, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, বেগ, এগুলোর মধ্যে যে রিলেশন, সেই ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে, তো সেইগুলো দেখব। এবং তারপরে কক্ষক সমূহের আকৃতি একবারটি দেখে নেব। এবং ফাইনালি যেটা দেখব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ভেরি ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা হুন্ডের সূত্র, পাউলির অপবর্জন নীতি, আফবাউ নীতি, ভেরি ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো দেখব। তো তার সাথে ভেরি ইম্পর্টেন্ট এবং যেটা সব সময় কাজে লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতি শিখব। সুতরাং অনেক কিছু রয়েছে এই চ্যাপ্টারটাতে, কিন্তু এই চ্যাপ্টারটাকে যেহেতু আমরা রিভিশন করছি, সেই জন্য সেটাকে আমরা সামারাইজ করে একটু সহজে এবং অল্পের মাধ্যমে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা দেখে নেব, ঠিক আছে? চলো তো স্টার্ট করা যাক। প্রথম আমরা যেটা দেখব পরমাণুর মূল কণাসমূহ। সেই পরমাণুর মূল কণাসমূহ কারা? তারা হচ্ছে ইলেকট্রন, প্রোটন
ও নিউট্রন। ঠিক আছে, এবারে এবারে কে কোথায় অবস্থান করছে দেখো, কণার নাম যেহেতু এখানে লেখাই রয়েছে তাহলে আমরা বাকিগুলো লিখি। ইলেকট্রন, ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী জে জে থমসন। থমসন বা অনেক জায়গাতে বাংলায় টমসন লেখা থাকে। প্রোটন আবিষ্কার করলেন বিজ্ঞানী রাদারফোর্ড। দেখো এই যে আবিষ্কারগুলো, এর জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেমন ধরো ইলেকট্রন আবিষ্কার, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এরপর ধরো রাদারফোর্ড প্রোটন আবিষ্কার, এছাড়াও অনেক বিজ্ঞানীর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন গোল্ডস্টেইনের ভূমিকা রয়েছে, অনেক বড় ভূমিকা একটা রয়েছে প্রোটন আবিষ্কারের ক্ষেত্রে। কিন্তু যার নাম আমরা আবিষ্কারকের নাম হিসেবে এখানে লিখে থাকি সেটা হচ্ছে রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কারক স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক। চিহ্ন দেখো, ইলেকট্রনকে আমরা ই দিয়ে লিখে থাকি, বা ইলেকট্রনকে আমরা ই নেগেটিভ এইভাবে লিখে থাকি, বা ইলেকট্রনকে আমরা -1 E0 এইভাবে লিখে থাকি, বা ইলেকট্রন মানেই আমরা বিটা কণার কথা বলছি তাই বিটা দিয়ে লেখা থাকে, বা বিটা নেগেটিভ এইভাবেও লেখা যেতে পারে। প্রোটনকে আমরা পি দিয়ে লিখে থাকি, স্মল পি। আবার প্রোটনকে আমরা হাইড্রোজেনের এই যে প্রোটিয়াম আইসোটোপ, আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি, এই চ্যাপ্টারেই দেখব। সুতরাং বুঝতেই পেরেছো অনেক কিছু রয়েছে যা আমি টপিকস টু বি কভার্ডে এখানে ভর্তি করতে পারিনি, আরও অনেক কিছু এর মধ্যে আমরা আজকের ক্লাসে দেখে নেব। তো এখানে দেখো প্রোটন, প্রোটন মানে হচ্ছে যখনই তুমি এই প্রোটিয়াম, এই যে 1H1, এখানে কিন্তু একটা ইলেকট্রন একটা প্রোটন, কোনো নিউট্রন নেই, এবং ইলেকট্রন যদি বেরিয়ে যায় H+, তখনই কিন্তু সেখানে অনলি প্রোটনই থাকবে। সেটাকেই যখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি 1H1। নিউট্রনকে আমরা N দিয়ে লিখে থাকি, বা আমরা 0N1 এইভাবে লিখে থাকি। আচ্ছা, যখন আমরা ভরের কথা বলবো, ভর দেখে নাও, ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 × 10⁻28 গ্রাম, 10⁻28 গ্রাম। আর যদি তোমরা কেজিতে করো তাহলে -31 কেজি হবে, কেজি থেকে গ্রামে আসবে, 1000 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা 21 হয়ে যাবে, এই 28 হয়ে যাবে, -28। যখনই প্রোটনের ভর লিখছি 1.6725 × 10⁻24 গ্রাম, আর যখন আমরা নিউট্রনের ভর লিখছি 1.675 × 10⁻24 গ্রাম। সামান্য এখানে ডিফারেন্স, 1.6725, এটা 1.675। তো আধানের কথা যদি বলি, ইলেকট্রনের আধান প্রথমত হচ্ছে ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত কণা। ঠিক আছে, সুতরাং নিউট্রনের ক্ষেত্রে আধান 0, নিউট্রনের ক্ষেত্রে আধান 0, এবং ইলেকট্রনের ক্ষেত্রে আধানের যদি এক্স্যাক্ট আমরা ভ্যালুটা যখন বলবো সেটা হচ্ছে মাইনাস। মাইনাস কেন? কারণ নেগেটিভ তড়িৎগ্রস্ত, -4.8 × 10⁻10 ESU। আর যদি আমরা কুলম্বে বলি তাহলে -1.602 × 10⁻19 কুলম্ব। এবং যখনই আমরা প্রোটনের ভরেতে চলে আসি, এই প্রোটনের আধানে চলে আসছি, একই ভ্যালু, শুধুমাত্র প্লাস, +4.8 × 10⁻10 ESU। আর যখনই আমরা বলছি কুলম্বে তখন +1.602 × 10⁻19 কুলম্ব। আর নিউট্রন তো আমরা বললাম এর আধান 0 হয়ে থাকে, সুতরাং আধানবিহীন, এটা হচ্ছে আধানবিহীন। এবং যদি আমরা এইভাবে বলি যে ইলেকট্রনের, এটা আমরা অ্যাবসলিউট যে চার্জ সেটাকে দেখছি, আদারওয়াইজ আমরা জেনারেলি কি বলতে পারি যে ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে -1, অর্থাৎ একক আধান রয়েছে, নেগেটিভ আধান। ঠিক আছে, একক আধান, একক আধান। তার এখানে প্রোটনের ক্ষেত্রে আমরা কি বলবো? +1। ঠিক আছে, যেটা আমরা রিলেটিভ চার্জ হিসেবে বলছি। অবস্থান কি বলবো? ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। এবং প্রোটন কোথায় থাকে? প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে থাকে। নিউট্রন কোথায় থাকে? নিউট্রনও নিউক্লিয়াসে থাকে। এবং নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন অবস্থান করে, নিউক্লিয়াসের বাইরে
ইলেকট্রনরা বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। আমি পুরো জিনিসটাকে একটা জায়গায় সামারাইজ করে লিখে দিই, ঠিক আছে। দেখো এবারে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা তো আবিষ্কার হয়েছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে নিউক্লিয়াস আবিষ্কার, সেটা একবার দেখে নেওয়া যায়। এগুলো জাস্ট একবার করে আমরা পড়ে নেব, ঠিক আছে। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ড যেটা করেছিলেন সেটা হচ্ছে আলফা কণার একটা সোর্স উৎস রেখেছিলেন এবং সেখান থেকে আলফা রশ্মি নির্গত হয়ে আসছে ছিদ্রযুক্ত লেড প্লেটের মধ্যে দিয়ে গিয়ে একটা পাতলা সোনার পাত এবং তার পিছনে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত একটা পর্দা রেখেছিলেন। আলফা রশ্মি আসছে এবং তারপরে এই জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা যেখানে গিয়ে আলফা রশ্মি যখন আঘাত করছে তখন সেখানে উজ্জ্বল বিন্দু অর্থাৎ প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। এবং আমি সেই ছবিটা এখানে দিইনি, কারণ আমরা পর্যবেক্ষণটা এখানে দেখব, বাকি জিনিসটা তো আমি তোমাকে এক্সপ্লেন করলাম। এবং ছবিটা তোমরা চাইলে একবারটি দেখে নিতে পারো, তোমাদের বইতেও পাবে। এবং যেহেতু এটা রিভিশন ক্লাস সুতরাং এটা তোমাদের জানা জিনিস, কিন্তু পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। যদি কখনো প্রশ্ন আসে স্টেটমেন্ট বেসড তাহলে পর্যবেক্ষণটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা জেনে রাখতে হবে। যেখানে বলা হচ্ছে এই যে এই ছবিটা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ আলফা কণাই সোজা বেরিয়ে গেছে। বলছে যে অধিকাংশ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা বেরিয়ে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে। অর্থাৎ আলফা কণার বিক্ষেপণ এখানে পর্যবেক্ষণ করার সময় দেখা যাচ্ছে অধিকাংশ আলফা কণা সোজা বেরিয়ে গেছে, অর্থাৎ তারা কিনা অবিক্ষেপিত আলফা কণা, যাদের কোনো ডিফ্লেকশন হয়নি মানে কারোর সাথে তাদের ধাক্কা লাগেনি, সুতরাং তারা সোজা চলে গেছে। তার মানে নিশ্চয়ই অধিকাংশ জায়গাটা ফাঁকা ছিল, সেজন্যই তারা অবিক্ষেপিত আলফা কণা হিসেবে চলে গেছে সোজা। দ্বিতীয় পয়েন্ট বলছে সামান্য কিছু সংখ্যক আলফা কণা অল্প কোণে বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ করে বেরিয়ে যায়। এই যে সামান্য বিক্ষেপিত আলফা কণা, যেগুলো কিন্তু বলছে যে সামান্য ডিফ্লেক্টেড হয়েছে, ধাতব পাত ভেদ করে তারা এইভাবে বেরিয়েছে। এবং অতি অল্প সংখ্যক আলফা কণা, ভেরি ইম্পর্টেন্ট, অতি অল্প সংখ্যক আলফা কণা প্রায় 20,000-এর মধ্যে একটি, অর্থাৎ অতি অল্প সংখ্যক আলফা কণা যারা 90 ডিগ্রি বা তার বেশি কোণে এমনকি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে, অর্থাৎ বিক্ষেপিত হয়ে ধাতব পাত ভেদ না করে ফিরে আসছে। অর্থাৎ কিনা বলছে এই যে দেখো আলফা কণার স্রোত এইভাবে যাচ্ছিল এবং অধিকাংশ আলফা কণা সোজা চলে গেছে, যারা অবিক্ষেপিত, ডিফ্লেকশন হয়নি, সামান্য কোণে বিক্ষেপিত হয়েছে কিছু সংখ্যক, এবং খুব অল্প সংখ্যক, কিরকম অল্প, 20,000-এর মধ্যে একটি, যারা 90 ডিগ্রি বা তার বেশি কোণ এমনকি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা ফিরে আসছে। তার মানে অধিকাংশ যদি সোজা বেরিয়ে যায় তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তার মানে পরমাণুর সমগ্র ভর পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গায় সমস্ত ভর কেন্দ্রীভূত আছে এবং তার সাথে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াই। সুতরাং যখনই এই ভারী আলফা কণা যখনই কারোর সাথে ধাক্কা লাগছে তার মানে তারও একটা ভর রয়েছে। সুতরাং পরমাণুর সমগ্র অংশের তুলনায় তার ভর একটা জায়গায় কেন্দ্রীভূত আছে এবং তার সমস্ত ধনাত্মক আধানও সেইখানেই কেন্দ্রীভূত আছে। সেই জন্যই আলফা কণার সাথে যখন ধাক্কা হচ্ছে তখন তার বিক্ষেপণ অনেকটা বেশি, 90 ডিগ্রি বা তার বেশি অ্যাঙ্গেল বা 180 ডিগ্রিতে হয়ে ফিরে আসছে। কিন্তু যেখানটা ধাক্কা হচ্ছে সেই জায়গাটার কথা যখন বলা হচ্ছে, যেহেতু অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যকের ধাক্কা লাগছে, তার মানে সেটা পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গায় কেন্দ্রীভূত রয়েছে, যেখান থেকে কেন্দ্রীন বা নিউক্লিয়াসের ধারণা পাওয়া গেল। এবং এই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যার মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার হলো। এবং নিউক্লিয়াসে কে থাকে পরে আমরা জানতে পারছি, নিউক্লিয়াসে প্রোটন রয়েছে। প্রোটনের ভর আমরা একটু আগে ভরগুলো দেখলাম, ইলেকট্রনের ভর নগণ্য,
তাই যখনই পরমাণুর বাইরে ইলেকট্রনরা যারা ঘুরছে সেই ইলেকট্রনের সঙ্গে ধাক্কায় এই আলফা কণার বিক্ষেপণ বিশেষ একটা হবে না, কারণ আলফা কণা ভারী আলফা কণা, তার তুলনায় ইলেকট্রনের ভর তো নগণ্য। কিন্তু পরমাণুর নিউক্লিয়াস যেখানে প্রোটন রয়েছে এবং কে রয়েছে, নিউট্রনও রয়েছে, এবং তাদের নিয়ে পরমাণুর সামগ্রিক ভর যেটাকে আমরা কোথায় কেন্দ্রীভূত রয়েছে, নিউক্লিয়াসে। সুতরাং পয়েন্টগুলো দেখে নাও, এই পয়েন্টগুলো দেখে নাও। পয়েন্টগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি অংশ বর্তমান, যাকে বলা হয় কেন্দ্রিন বা নিউক্লিয়াস। যা যা বললাম সেগুলোই এখানে নোট ডাউন করা আছে। নিউক্লিয়াসের আকার পরমাণুর সমগ্র অংশের তুলনায় নিতান্তই ক্ষুদ্র। পরমাণুর প্রায় সমগ্র ভর ওর নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত এবং ভেরি ইম্পর্টেন্ট, পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই ফাঁকা, সেজন্যই অধিকাংশ আলফা কণা সোজা বেরিয়ে গেছে, কোনো রকম বিক্ষেপণ ঘটেনি। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। পরমাণুতে কেন্দ্রিন ছাড়াও একটি কেন্দ্রিন বহির্ভূত অংশ বর্তমান। পরমাণু তড়িৎ নিরপেক্ষ, সেই জন্যই এই নিউক্লিয়াসের টোটাল পজিটিভ চার্জ যতগুলো থাকবে, নিউক্লিয়াসের বাইরে টোটাল নেগেটিভ চার্জ ততগুলো হবে, অর্থাৎ প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি পরমাণু নিস্তড়িত হবে, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। সেই লাইনটাই এখানে লেখা আছে, ধনাত্মক আধান কেন্দ্রিনে যতটা রয়েছে তার সঙ্গে কেন্দ্রিন বহির্ভূত অংশে উপস্থিত ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান সমান হয়। কেন্দ্রিন বহির্ভূত অংশে ইলেকট্রনগুলি কেন্দ্রিনের চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে, এবং এই যে আবর্তন করছে, এই যে নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনরা আবর্তন করছে, সেখানে ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করবে, কারণ ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, এবং নিউক্লিয়াস যখন অ্যাট্রাক্ট করছে তখন এখানে পজিটিভ নেগেটিভ, তার মানে এখানে একটা স্থির তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল কাজ করছে, এবং বাইরের দিকেও আর একটা বল কাজ করছে, অর্থাৎ দুটো বল এখানে কাজ করছে। একটু বাদেই আমরা দেখব, যেটা হচ্ছে একটা অভিকেন্দ্রিক বল আর একটা অপকেন্দ্রিক বল, যেই দুটো বল পরস্পর সমান ও বিপরীতমুখী। এখানে লেখা আছে পজিটিভ চার্জবাহী নিউক্লিয়াস এবং নেগেটিভ চার্জবাহী ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তাড়িতিক আকর্ষণ বল ও ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল পরস্পর সমান ও বিপরীতমুখী। তাই ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে কখনোই কক্ষপথ ছেড়ে বেরিয়েও যাচ্ছে না, আবার নিউক্লিয়াসের ওপর আছড়েও পড়ছে না, অর্থাৎ নিজের সুস্থিতি বজায় রাখছে। দুটো অপোজিট বল, দুটো অপোজিট ফোর্স কাজ করছে, এদিকে একটা এদিকে একটা, যেটা সমান কিন্তু বিপরীতমুখী, সেজন্যই ও নিজের সুস্থিতি বজায় রাখতে পেরেছে। দেখো, এই যে জায়গাগুলো আমরা পড়ছি, এই জায়গাগুলো একদমই বেসিক এই চ্যাপ্টারের, যেখান থেকে প্রশ্ন একদম আসে না তা বলবো না, কিন্তু আসার সম্ভাবনা যেহেতু কম থাকে, আর একবার রিড করে নিলেই তোমার এগুলো মাথায় থাকবে, এবং এগুলো আসুক বা না আসুক পরীক্ষা, এগুলো জানাটা খুব দরকার। তবেই আমরা জিনিসটা কি পড়ছি কি শিখছি সেটার প্রতি ইন্টারেস্ট পাবো। তো সেই জন্য আমরা একটা ছোট করে এটাকে দেখে নিলাম, এবং এরপরে আমরা যে টপিকটা চলে যাবো, দেখো রাদারফোর্ডের আমরা যদি গল্পের মতো করে দেখি, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলেরও বেশ কিছু ত্রুটি দেখা যায়। তারপরে আবার অন্য বিজ্ঞানী অন্য মডেল দেন, এরকম করে করে এক একটা করে তত্ত্ব আসে। এরপরে গিয়ে আমরা ভেরি ইম্পর্টেন্ট বোর তত্ত্ব দেখব। বোর তত্ত্বে যাওয়ার আগে আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা একবার পড়ে নিই। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে কি বলা হচ্ছে, কোনো বস্তু দ্বারা শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। শক্তির বিকিরণ বা শোষণ সর্বদাই একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে, এবং এখান থেকে যে ফর্মুলাটা আমাদের দরকার, ই হচ্ছে এই যে এনার্জি, যে শক্তির কথা বলা হচ্ছে, সেটা কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, এবং সেটাকেই সমান করতে গিয়ে আমরা পাচ্ছি E = h নিউ, যে ফর্মুলাটা অনেক জায়গাতেই আমাদের কাজে লাগবে, তাই এটা মাথায় রাখতে হবে। h কি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার ভ্যালু আমাদের অনেক সময় নিউমেরিক্যালসে কাজে লাগে 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড, এবং আমরা যদি এটাকে জুলে করি তাহলে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড।
ঠিক আছে। আচ্ছা, এবং এর সাথে সাথে আমি আরো কয়েকটা জিনিস বলে দিই। নিউটা কি? নিউ হচ্ছে কম্পাঙ্ক। দেখো, তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশির কথা যদি বলি, তাহলে প্রথমত আমি যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কোনটাকে বলা হচ্ছে দেখো, একবারটি একটু ড্র করে দেখিয়ে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। দেখো, যখনই আমরা এইভাবে একটা ওয়েভের তরঙ্গের বিস্তারকে দেখাচ্ছি, তখন এখানে এই যে তরঙ্গ শীর্ষ, পরপর দুটি তরঙ্গ শীর্ষ, যেটাকে আমরা ক্রেস্ট বলি, অথবা দুটি এই তরঙ্গ যে পাদ অর্থাৎ ট্রাফ, যেটা একদম নিম্ন শীর্ষ যেটা রয়েছে, ঠিক আছে, সেটাও আমরা নিতে পারি। সুতরাং আমি যদি উপরের তরঙ্গ শীর্ষ দুটোকে দেখি, তাহলে এই পরপর দুটো তরঙ্গ শীর্ষ, এদের মধ্যবর্তী যে এই যে দূরত্ব, এটাকে বলা হয় ল্যামডা। আর এই ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, যেটাকে আমরা দৈর্ঘ্যের একক যেগুলো হয়, বিভিন্ন একক, যেরকম ধরো আমরা অ্যাংস্ট্রম, সেন্টিমিটার, ন্যানোমিটার ইত্যাদি বিভিন্ন ইউনিটে প্রকাশ করতে পারি, মিটার, ঠিক আছে। যেখান থেকে আমরা 1 অ্যাংস্ট্রম সমান কি লিখতে পারি? 10⁻⁸, 10⁻⁸ সেন্টিমিটার, ঠিক আছে। যেমন ধরো 1 ন্যানোমিটার সমান আমরা লিখতে পারি 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। মিটার থেকে এবার তোমরা সেন্টিমিটার করে নিতে পারবে। কম্পাঙ্কের যে ইউনিট, কম্পাঙ্ক হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, এটাকে হার্জ বা আমরা সেকেন্ড ইনভার্স এই ইউনিটে প্রকাশ করে থাকি। আর একটা দেখো, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যেটা আলোর গতিবেগের সমান, সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা আমরা লিখব 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবং আর একটা দেখব আমরা তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা বলি ওয়েভ নাম্বার, যেটা নিউ বার সমান হচ্ছে আমরা 1/λ লিখে থাকি। এটা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর 1/λ হচ্ছে নিউ বার তরঙ্গ সংখ্যা, যেটার ইউনিটটা আমরা কি লিখব? সেন্টিমিটার ইনভার্স, অথবা আমরা লিখব মিটার ইনভার্স 1/λ। সুতরাং ল্যামডা যদি সেন্টিমিটার বা মিটারে থাকে, তাহলে সেটা ইনভার্স করে দেবো। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আর একটা ফর্মুলা, সেটা হচ্ছে C = নিউ ইন্টু ল্যামডা, যেটা আমাদের বহু জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি সব এই পেজে লিখে দিলাম। কি লিখলাম? যে C = নিউ ইন্টু ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। চলো এবার আমরা বোর তত্ত্বের স্বীকার্য সমূহতে চলে এসেছি, যেখানে কি বলা হচ্ছে চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম পয়েন্ট বলছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। 3 নম্বর পয়েন্ট বলছে, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটি তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করে। অন্যদিকে কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করলে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে স্থানান্তরিত হয়। পরপর কখনোই দুটি কক্ষের মধ্যবর্তী স্থানে ইলেকট্রনের অবস্থিতি সম্ভব নয়। 3টে পড়েছো, ইম্পর্টেন্ট 3টে যে পয়েন্টস। এবার আমি তোমাদের বোঝাই কি বলছে। প্রথম পয়েন্ট বলছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথের ব্যাসার্ধ কি করে নির্ণয় করা হয় একটু পরেই আমরা দেখব। এবং দেখো, এই চ্যাপ্টারের ভেরি ইম্পর্টেন্ট জায়গা আমরা শুরু করতে যাব, যেটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এই কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ এবং তার শক্তিমাত্রার রাশিমালা নির্ণয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেরিভেশন তোমাকে দেবে না, বাট ফর্মুলা ইজ ইম্পর্টেন্ট। ফর্মুলা কোথা থেকে আসছে কিছুটা আমি বলবো অবশ্যই, আদারওয়াইজ তোমাদের জিনিসটাকে মুখস্থ করতে হবে। এবং আমি তো বলেই দিয়েছি, মুখস্থ করে বেশি দিন মেমোরাইজ করা যায় না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি ভুলে গেলেও নিজে মনে করে নিতে পারবে। সুতরাং বোরের তত্ত্বের পয়েন্টগুলো আগে বুঝে নাও। বলছে যে
নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে। আমি বৃত্তাকার কক্ষপথগুলোকে পুরোটা না দেখি এইটুকু দেখাচ্ছি যাতে করে আমরা এই জায়গাটাকে কাজে লাগাতে পারি। পুরোটা করলে আর লেখার ওপর দিয়ে তো বৃত্ত হয়ে যাবে। বলছে যে এই যে বৃত্তাকার ব্যাসার্ধের কক্ষপথগুলোতে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ রয়েছে, সেখানে ইলেকট্রন যখন আবর্তন করে তখন ইলেকট্রন কিন্তু স্থির নেই, কিন্তু ইলেকট্রনের শক্তি স্থির থাকে। দেখো বলছে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, তার মানে ওর শক্তি স্থির রয়েছে, বাট ইলেকট্রন স্থির নেই, সে কিন্তু ঘুরছে, সে আবর্তন করছে এবং তার শক্তি স্থির রয়েছে। তাই এই কক্ষপথগুলোকে কি বলা হয়? এদেরকে বলা হয় সুস্থির কক্ষপথ। ঠিক আছে, সুস্থির কক্ষপথ বলা হয়ে থাকে, দ্যাট ইজ স্টেশনারি অরবিট বলা হয়ে থাকে। এবং এই কক্ষপথগুলোকে আমরা কে, এল, এম, এন এই সমস্ত ইংরাজি অক্ষর দ্বারা চিহ্নিত করে থাকি। আবার আমরা কে মানে এন সমান 1, 2, 3 এই সমস্ত 1, 2, 3, 4 সংখ্যা দিয়েও চিহ্নিত করে থাকি। এই যে কে মানে এন সমান 1, এল মানে এন সমান 2, এম মানে এন সমান 3, এইভাবে এই যে আমরা চিহ্নিত করছি সংখ্যাগুলো দিয়ে, এই যে এন, এই এনটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এখান থেকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পেলাম। নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের যে বৃত্তাকার কক্ষপথ, যাদেরকে আমরা সুস্থির কক্ষপথ বলছি, কারণ যেখানে ইলেকট্রন আবর্তন করার সময় কোনো শক্তি শোষণ বা বর্জন করছে না, সেই কক্ষপথগুলো যত পর আমরা লিখছি তখন তাদেরকে কে, এল, এম, এন এইভাবে আমরা ইংরাজি অক্ষর দিয়ে বা 1, 2, 3, 4 এইভাবে সংখ্যা দিয়ে আমরা চিহ্নিত করছি। এই যে সংখ্যাগুলো যাদেরকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করছি, ভেরি ইম্পর্টেন্ট, সেই স্মল এনটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবং এন এর ভ্যালুটা যত বৃদ্ধি পাচ্ছে এনার্জি, কক্ষপথের শক্তি তত বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা যদি এখানে এই শক্তির অর্ডারটা লিখি তাহলে কে এন সমান হচ্ছে 1, এল এন সমান হচ্ছে 2, এম এন সমান হচ্ছে 3, এন সমান হচ্ছে 4। স্মল এনটা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এই অক্ষরগুলো কে, এল, এম, এন। তাহলে এনার্জি আমরা কি বলবো? এইভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ কক্ষপথ একটা সংখ্যা যত বাড়ছে নিউক্লিয়াস থেকে দূরত্বও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর থার্ড পয়েন্টটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ধরো ইলেকট্রন এখানে আছে, সেই ইলেকট্রন এটা তার মানে নিম্নতর শক্তিস্তর, এখান থেকে উচ্চতর শক্তিস্তরে সে যাবে, কারণ এনার্জি যদি এইভাবে বৃদ্ধি পায় তাহলে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যখন যাবে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে যাবে। নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথে যখন নেমে আসে তখন সে শক্তির বিকিরণ করবে। লাইনটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, আগে আমি এটা দেখিয়ে দিই। যখনই সে উচ্চতর শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে নেমে যাচ্ছে তখন আমরা কি দেখছি? তখন দেখছি সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করছে, এটাই এখানে লেখা আছে। কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথে আসে তরঙ্গের আকারে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হয়। পরপর দুটো কক্ষের মাঝখানে ইলেকট্রন থাকে। এবং পুরোটা আমরা পড়ে ফেলেছি, জানা হয়ে গেছে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা লিখব সেটা হচ্ছে এই যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই বৃত্তাকার কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটাও আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, দ্যাট ইজ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr। এম ইলেকট্রনের ভর, ভি হচ্ছে গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যেটা h/2π এর সরল গুণিতক হবে, পূর্ণ সংখ্যার সরল গুণিতক।
এবং h/2π এর গুণিতক যেটাকে আমরা NH/2π লিখছি, যেখানে এই nটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা 1 2 3 4 অ্যান্ড ডট 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 এইভাবে তার ভ্যালু হতে পারে। সুতরাং এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা পড়া হয়ে গেল। চলে এসো এবার কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তিমাত্রার রাশিমালা নির্ণয়। ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে এসেছি। শোনো, দেখো ফুল ডেরিভেশন প্রত্যেকটা ক্ষেত্রে আমি করব না, কিন্তু শুরুটা আমি করে দেবো। শুরুটা করলেই বাকিটা তোমরা ঝকঝকে ক্লিয়ার বুঝে যাবে, ঠিক আছে? শোনো, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ। কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন আর নিউট্রন, আর নিউট্রন যদি নিস্তরিত কণা হয় তাহলে নিউক্লিয়াসের চার্জ কি হবে? প্রোটনের চার্জ যা তাই হবে। সুতরাং নিউক্লিয়াসের বাইরে আমরা এখানে দেখছি হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ কোনো কণার ক্ষেত্রে, অর্থাৎ 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আমরা এগুলো দেখছি। আমরা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে দেখছি, এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। তার মানে কি? তার মানে কে হতে পারে? তার মানে হতে পারে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ অর্থাৎ অনুরূপ কণার ক্ষেত্রে যাদের কিনা 1 ইলেকট্রন রয়েছে। তারা কারা হতে পারে? তারা যেরকম হতে পারে, ধরো হিলিয়াম প্লাস, 2টো ইলেকট্রন, একটা চলে গেলে একটা ইলেকট্রন থাকবে। লিথিয়ামের 3টে ইলেকট্রন, 2টো চলে গেলে লিথিয়াম 2 প্লাস। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 4টে ইলেকট্রন, 3টে চলে গেলে। সুতরাং এরা সবাই কিন্তু 1 ইলেকট্রন সিস্টেম, 1 ইলেকট্রন সিস্টেম। হাইড্রোজেন তো এমনিতেই 1 ইলেকট্রন এখানে থাকে, ঠিক আছে? সুতরাং যখন আমরা দেখছি এই কক্ষপথে একখানা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন ভি গতিবেগে আবর্তন করছে, এই ইলেকট্রন ভি গতিবেগে আবর্তন করছে এবং ইলেকট্রনের ভর হচ্ছে m, ইলেকট্রনের ভর m। এবং এই যে কক্ষপথের ব্যাসার্ধ, এই কক্ষপথের ব্যাসার্ধ কত? r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি গতিবেগে m ভরের ইলেকট্রন আবর্তন করছে, ঠিক আছে? তাহলে এখানে 2টো বল কাজ করছে, একটা হচ্ছে অভিকেন্দ্রিক বল আর একটা হচ্ছে অপকেন্দ্রিক বল। সুতরাং একটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষণ করছে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ, সুতরাং অপোজিট চার্জের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল থাকবে। একটা আমরা দেখছি এই কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্রিক বল কাজ করছে। এই যে অভিকেন্দ্রিক বল সেটা কি হবে আমরা লিখব। আর একটা এই যে বাইরের দিকে যেটা হচ্ছে অপকেন্দ্রিক বল, এবং এই দুটি বল পরস্পর সমান ও বিপরীতমুখী, সেজন্যই ইলেকট্রন এখানে ঘুরছে, নিজের সুস্থিতি বজায় রাখছে, ঠিক? এখন দেখো, এই যে আমরা যে পরমাণুর ক্ষেত্রে বলছি সেটা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ কণা, যার পারমাণবিক সংখ্যা আমি ধরলাম z। কি ধরলাম? যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার, যেটা আমরা z ধরে। এবারে তার মানে এটা এখানে z সংখ্যক পজিটিভ চার্জযুক্ত প্রোটন রয়েছে। ইলেকট্রন আর প্রোটনের আধান তো সেম, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট ভ্যালু সেম। সুতরাং এই যদি ই নেগেটিভ লিখছি না, আর লিখছি, হচ্ছে ইলেকট্রনের আধান, আমরা প্রোটনেরও আধান লিখতে পারি। কারণ আমি প্রথম পেজেতেই বলেছিলাম যে এদের ভ্যালুটা সেম থাকে। ইলেকট্রন নেগেটিভ হয়ে যাবে, প্রোটন পজিটিভ হয়ে যাবে, বাট ইলেকট্রন বা প্রোটনের আধান তো সেম। সুতরাং আমরা এই নিউক্লিয়াসের টোটাল পজিটিভ আধান কতটা বলতে পারি? z × e। আবার বলবো, z সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে প্রোটন, z পরমাণু ক্রমাঙ্ক মানে z সংখ্যক প্রোটন রয়েছে। তাহলে যদি আমরা প্রতিটি ইলেকট্রন বা প্রোটনের আধানকে ই দিয়ে ডিনোট করি, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াসে প্রোটনই রয়েছে। আমি বলছি ইটা ইলেকট্রন বা প্রোটনের আধান, সুতরাং প্রোটনের আধান ই, আমরা ই ধরে নিয়েছি। একই তো, দুটো তো সেম, সেজন্য ই দিয়েই ডিনোট করছি। এবং জেড সংখ্যক প্রোটন, তাহলে টোটাল পজিটিভ কত হবে? জেড সংখ্যক প্রোটন, এবং প্রত্যেকের আধান ই মানে z × e। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান
নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান, পজিটিভ আধান হচ্ছে জেড ইন্টু ই, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমরা আর ব্যাসার্ধের কক্ষপথ দেখছি আর, এবং কুলম্বের সূত্র থেকে আমরা লিখতে পারি যে দুটো বিন্দু আধান যখন অপোজিট চার্জ তখন তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফল মানে নিউক্লিয়াসের মোট আধান আমরা জেড ই পেয়েছি, ইলেকট্রনের আধান কত ই, ভরটা আমি আর এখানে লিখলাম না, এইখানে লিখে দিচ্ছি এম ভর, ঠিক আছে। তাহলে এই আধান দুটির গুণফল আমরা কি লিখব, জেড ই, এটা পজিটিভ আধান নিউক্লিয়াসের, আর ইলেকট্রনের আধান ই, এটা হচ্ছে আধান দুটোর গুণফল, তার সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কত আর, তার বর্গ অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে নিচে হবে আর স্কোয়ার। তাহলে এইটা আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি যে এই অভিকেন্দ্রিক বল হচ্ছে এইটা, এবং অভিকেন্দ্রিক বল আর অপকেন্দ্রিক বল দুটো সমান হচ্ছে, এবং সেটা আমরা কি লিখব, এই যে বাইরের দিকে যে বল ক্রিয়া করছে সেটাকে আমরা কি লিখব, সেটা আমরা লিখব যে এম ভরের ইলেকট্রন কণা গতিবেগ হচ্ছে ভি, এবং আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং এই জায়গা থেকে আমরা লিখতে পারছি, একটা আরকে আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার বাই আর, এবং এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি জেড ই স্কোয়ার বাই এম আর। এবং একটু আগেই আমরা পড়লাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। তাহলে এখানে ভি স্কোয়ার, এখানেও আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার করে দিলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, দুই দিকটাই স্কোয়ার করে দিলাম 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটাই যদি আমরা, দুটোই তো ভি স্কোয়ার, এটা তুমি 1 নম্বর করো বা এটা 1 নম্বর করো একই ব্যাপার, আমরা 1 2 করে তাহলে ইকুয়াল করে দাও, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার সমান জেড ই স্কোয়ার বাই এম আর। আবার একটা আর এখানে ক্যান্সেল হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে এখান থেকে আরটাকে একদিকে নিয়ে যাও, বাকিটাকে এমও একটা ক্যান্সেল হবে, বাকিটাকে দেখো, বাকিটাকে আরটা ওদিকে নিয়ে যাও, বাকিটাকে আমি লিখে দিই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এই ফর্মুলাটাই আমাদের আসলে কাজে লাগবে, ডেরিভেশন ফর ইয়োর কনসেপ্ট আমি একবার বলে দিলাম। তাহলে ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি যে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করছে তখন সেই আর এন সমান আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে। চলো এবারে বাকি ফর্মুলাগুলো আমরা সব পরের পেজেতে লিখে দেবো। এখানে একবার লিখে দিচ্ছি, পরের পেজে আর একবার আমরা কিভাবে শর্টকাটে আমরা ফর্মুলাকে অ্যাপ্লাই করব ফর এমসিকিউ সেটাও বলবো। দেখো ভি এন ইলেকট্রনের গতিবেগ এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করছে তখন সেই এনতম কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা পাচ্ছি, ঠিক আছে, এবং সেই এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ হচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার বাই এনএইচ। এই এখান থেকে এদিক ওদিক করে দিয়ে তোমরা এটাকে পেয়ে যাবে, আর কোনো চাপ নেই, ঠিক আছে। এবং যদি এনার্জির রাশিমালা বলা হয় তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি, টোটাল এনার্জি, মোট শক্তি, যেটা গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হবে, এবং গতিশক্তি তো হাফ এম ভি স্কোয়ার, সেটা আমরা এখান থেকে রিপ্লেস করে লিখতে পারবো, ঠিক আছে। আর স্থিতিশক্তি হচ্ছে অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের মধ্যে আর দূরত্বের মধ্যে ইলেকট্রনকে আনার জন্য যে কৃতকার্য করা হচ্ছে, তো সেটাও আমরা আফটার ইন্টিগ্রেশন পাবো, এবং টোটাল সেখানে আর এর ভ্যালু পুট করার পর ফাইনাল যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে, প্রথমত সেখানে নেগেটিভ চিহ্ন থাকবে, দ্বিতীয়ত 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4m বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে শক্তিমাত্রার রাশিমালা হবে। এটা কিন্তু মোট শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। কোনো প্রশ্নে যদি আলাদা করে জিজ্ঞেস করে তাহলে আলাদা করে সেটাকে লিখতে হবে। বোঝা গেছে, বোঝা গেছে।
ক্লিয়ার? 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4m বাই n স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা, এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তাহলে আমরা পাচ্ছি আর এন সমান n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। এবং এটাই যখন আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে লিখব, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সেখানে আমরা কি লিখব, জেড সমান, এখানে এই যে জেড অ্যাটমিক নাম্বার, জেড 1 হয়ে যাবে। জেড যদি 1 হয়ে যায় এবং যদি প্রথম কক্ষের কথা বলা হয়, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ n সমানও যদি 1 হয়, তাহলে তোমরা আর এনটা r1 করে দাও। n এর জায়গায় 1, জেড এর জায়গায় 1, বাকি ভ্যালু জানা, কারণ পাই m ইলেকট্রনের ভর, ই ইলেকট্রনের আধানের যে ভ্যালু, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, সব ভ্যালু বসালে এখান থেকে আমরা পাবো 0.529 অ্যাংস্ট্রমে। এটা ডাইরেক্ট মনে রাখো, পরীক্ষায় এই ভ্যালু দিয়ে কোয়েশ্চেনও করে দিতে পারে, সুতরাং ভ্যালুটা এমনিতেও তোমরা মাথায় রাখো। এবং যখনই আমরা হাইড্রোজেন সদৃশ অন্য কোনো কণার ক্ষেত্রে এই ফর্মুলাকে লিখব, তখন আমরা কি লিখব, আর এন। দেখো এখানে কে ভ্যারি করবে, এখানে কে ভ্যারি করবে, দেখো যখন কক্ষপথ চেঞ্জ করবে তখন এনটা ভ্যারি করবে, যখন পরমাণু চেঞ্জ করবে তখন জেডটা ভ্যারি করবে। আর তো বাকি সবাই কনস্ট্যান্ট, এম ইলেকট্রনের ভর, ই ইলেকট্রনের আধান, 4 পাই সবসময় সেম, এইচ কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের ধ্রুবক, সুতরাং ভ্যারি এই দুটো করবে। সুতরাং আর এন প্রপোর্শনাল উইথ এন স্কোয়ার বাই জেড, এইটাকে তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে। যদি একই পরমাণুর দুটো কক্ষপথ বলে তাহলে জেড তোমার সেম হয়ে গেল, কারণ সেম পরমাণু। এটা হাইড্রোজেন না হয়ে যদি অন্য কারোরও দুটো কক্ষপথ বলে, সেম হলেই জেড কেটে যাবে, আর কক্ষপথ যেটা বলবে এন এর ভ্যালু সেটা বসাবে। এবার যদি হাইড্রোজেন বলে অন্য কারোর জিজ্ঞেস করে তাহলেও সেম জিনিস, হাইড্রোজেনের জন্য Z1, বাট অন্য জনের জন্য তো Z1 নয়, ইলেকট্রন 1, কিন্তু জেড এর ভ্যালু কি হবে? তোমাকে যখনই বলছে হিলিয়াম প্লাস, হিলিয়ামের জন্য জেড কত? Z2, লিথিয়ামের Z3, বেরিলিয়ামের Z4, সুতরাং সেই অনুযায়ী তোমাকে জেড এখানে পুট করতে হবে। যত নম্বর কক্ষপথের কথা বলবে সেই কক্ষপথের ভ্যালু এখানে বসাতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি আর এন সমান R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। R1টা হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ, এবং সেই অনুযায়ী তোমাকে অন্য কারোরটা দিলে তার কত নম্বর কক্ষপথ, তার অ্যাটমিক নাম্বার কত, সব বসিয়ে তুমি ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করতে পারবে। এবং এই হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ এই যে R1, এই R1টাকেই কি বলা হয়? বোর ব্যাসার্ধ বলা হয়। এই R1টাকেই বলা হয় বোর ব্যাসার্ধ, এটাও তোমাকে জেনে রাখতে হবে। কোথাও যখনই লেখা থাকবে প্রশ্নে বোর ব্যাসার্ধ, এটাকে A0 দিয়েও ডিনোট করা হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং এক ঝলকে এই ফর্মুলাই তোমার MCQর জন্য একদম পারফেক্ট। সেম জিনিস যখনই তুমি VN এ আসছো, 2 পাই ZE স্কোয়ার বাই NH, এখানে কারা ভ্যারি করবে? এখানেও দেখো সব কনস্ট্যান্ট জেড আর এন, এটা ভ্যারি করবে। সুতরাং তুমি এখান থেকে লিখবে VN। তুমি একইভাবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে V1 ক্যালকুলেট করে নিতে পারবে। সেই কাজগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিসের সময় নিজেরাই করতে পারবে। কার সাথে প্রপোর্শনাল হবে? জেড বাই এন এর সাথে। তাহলে হাইড্রোজেন সদৃশ অন্য কোনো কণার ক্ষেত্রে তুমি কি করবে? V1 ইন্টু জেড বাই এন। V1টা কি? V1 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা বের করতে পারবে। একই রকমভাবে যদি আমরা এনার্জিটা করি, এনার্জিটা সমান, প্রথমে আমি লিখে দিই যে এনার্জি যেটা আমরা পাচ্ছি না, এটা টোটাল এনার্জি, এটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি একটু না বলে দিলে অনেকেরই জিনিসটা ক্লিয়ার থাকবে, যেটা সমান স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে EN এই যে পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা তোমাকে জানতে হবে। কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv স্কোয়ার, এবং প্রথমেই আমি যেটা তোমাকে দেখালাম করে, এই যে mv স্কোয়ার বাই আর সমান জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটাই তুমি এখানে লিখতে পারো mv স্কোয়ার বাই আর সমান জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে একটা আর কেটে গেলে mv স্কোয়ার সমান তুমি পাচ্ছ জেডি স্কোয়ার বাই আর।
সুতরাং আলাদা করে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কাইনেটিক এনার্জি কি হবে, তখন তুমি এই ফর্মুলাকে ব্যবহার করবে যে হাফটাকে ভুলো না, এখান থেকে z²/r। এবার তুমি আর এর জায়গায় আর বসিয়ে দিতে পারো তোমার কোয়েশ্চেনে যদি তার রিকোয়ারমেন্ট থাকে। এটা তুমি কাইনেটিক এনার্জি পাচ্ছ। এবং পোটেনশিয়াল এনার্জি তুমি কি করে পাচ্ছ? তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন করছো আর ইনফাইনাইট থেকে আর দূরত্বে, নিউক্লিয়াসের মধ্যে আর দূরত্বে, নিউক্লিয়াস থেকে আর দূরত্বের মধ্যে ইলেকট্রনকে আনার জন্য তোমার যে কৃতকার্য করা হচ্ছে। তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব কোনটা? এই যে আধান দুটির গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এইটা। তাহলে এইটাই আমরা ইন্টিগ্রেশন করব z²/r² ইন্টু dr। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী নেগেটিভ, এবং তারপরে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে -z²/r পাবো। ঠিক আছে, -z²/r পাবো। তাহলে এইটা যদি পোটেনশিয়াল এনার্জি হয় তাহলে তুমি বলো En সমান কাইনেটিক আর পোটেনশিয়াল যোগ করো। পোটেনশিয়াল কত পেয়েছো? -z²/r। আর এটা কত পেয়েছো? এটা পেয়েছো z²/2r। তো জাস্ট এখানে যোগ বিয়োগের ব্যাপার, সুতরাং বুঝতেই পারছো z²/2r আসবে, কিন্তু নেগেটিভটা আসবে কারণ এটা মাইনাস এখানে রয়েছে, z²/2r। এইটাই তুমি আর এর ভ্যালু পুট করে দাও, মাইনাস আগে রেখে দাও, z²/2, আর এর জায়গায় n²h², উপরে চলে যাবে 4π² mz²। সম্পূর্ণটা যদি লেখো মাইনাস, দেখো এখানে 2 একটা কেটে যাও, 2π², z দুটো আছে স্কোয়ার, e² e⁴m বাই নিচে রয়েছে n²h²। ঠিক এইভাবেই আমরা ফর্মুলাটাকে পেয়েছি। এবং এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভ্যারি কারা করছে, দেখো ভ্যারি করছে z² আর n²। সুতরাং ইলেকট্রনের, তুমি যদি প্রথম কক্ষে হাইড্রোজেনের ক্ষেত্রে এনার্জি দেখো তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট হাইড্রোজেনের ক্ষেত্রে। আর তুমি যদি অন্য কারোর ক্ষেত্রে বের করো তাহলে En সমান E1 ইন্টু, দেখো রেশিও করে এটা বার হচ্ছে তাই মাইনাস তো সেখানে থাকবে না, z²/n²। কিন্তু মাথায় রাখতে হবে যখনই তুমি প্রথম কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেন একটা বসাবে সেটাতে তো মাইনাস আছে, এটাতে মাইনাস থাকবে না। E1 সমান -13.6 ইলেকট্রন ভোল্ট তোমাকে দেয়া থাকতে পারে, বা তোমার যদি প্রয়োজন হয় তুমি নিজে বসাতে পারো। তাহলে বাকিগুলো বসিয়ে দিলে আমরা অন্য কারোর জন্য, তার ক্ষেত্রে অন্য কোনো পরমাণু হাইড্রোজেন সদৃশ অন্য কোনো কণার ক্ষেত্রে যে কক্ষপথের কথা বলা হবে সেই কক্ষপথের ক্ষেত্রে আমরা এনার্জির ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? সব কটা ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ডিটেলসে দেখিয়েছি মানে বাকিগুলো তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? চলো এগিয়ে যাই তাহলে আমরা। আচ্ছা, এবার আমরা চলে আসবো রিডবার্গ সমীকরণে। দেখো রিডবার্গ সমীকরণটা আমি ডাইরেক্ট লিখি এবার। দেখো একটু বলে দিই, ডেল্টা ই সমান আমরা লিখতে পারি E2 - E1। দুটো যখন শক্তি স্তরের কথা বলা হচ্ছে তাদের শক্তির পার্থক্য, যেটা কম্পাঙ্কের সমানুপাতিক, সেখান থেকেই আমরা সমানুপাতিক ধ্রুবক, আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক H লিখে H নিউ লিখতে পারি। নিউ সমান আমরা লিখতে পারি c/λ, কারণ একটু আগেই আমি বলেছিলাম c সমান নিউ ইনটু ল্যামডা। ঠিক আছে, এটা আমি বলেছিলাম। তাহলে নিউ সমান c/λ আমরা লিখতে পারি। আবার দেখো এই যে আমরা E2 - E1 লিখছি, E2 - E1 লিখছি, এটা আমরা ধরে নাও E2টাকে আমি N2 করে দিলাম, একটা N1 এর ক্ষেত্রে আমরা En1 লিখলাম। ঠিক আছে, কক্ষপথ অনুযায়ী N2 এর ক্ষেত্রে En2 লিখছি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি En2 - En1। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি। আমি সোর্সগুলো কেন একবার করে বলছি জানো? যাতে জিনিসটা হরহর করে কি একটা হয়ে যাচ্ছে এটা না মনে হয়। ইম্পর্টেন্ট জায়গাগুলো মাথায় রেখে কোয়েশ্চেন সলভ করতে গেলে কনসেপ্টের জন্য কিন্তু এগুলো দরকারি। ঠিক আছে, hc/λ, তাহলে En2 - En1। এবং একটু আগেই আমরা এনার্জির রাশিমালা দেখেছি, En সমান -2π² z² e⁴m বাই n²h²। তাহলে n এর জায়গায় N2, n এর জায়গায় N1 বসিয়ে দিলে তোমরা যেটা লিখতে পারবে যে
মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4m বাই n2 স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4m বাই n1 স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা কমন নিয়ে নাও 2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4m। দেখো জেড স্কোয়ারটা আমি আলাদা রাখছি, কারণ যখনই তোমার হাইড্রোজেন অ্যাটম হবে Z1 হয়ে যাবে, এটা আমি বসিয়ে দিতে পারবো ই টু দি পাওয়ার 4m বাই এখানে এইচ স্কোয়ার, আর এখানে আমরা 1 বাই ল্যামডা করে দিলাম এইচ সিটাকে, তাহলে এখানে নিয়ে চলে এলাম এইচ সি। তাহলে ওভারঅল এটাকে কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি 1 বাই, এটাকে বাম দিকে রাখছি কারণ নেগেটিভ নেই, মাইনাস দিয়ে এটাকে 1 বাই n2টাকে ডান দিকে রাখলাম। এবং এই যে জিনিসটা আমরা পাচ্ছি এই 1 বাই ল্যামডা, একটু আগেই আমি তোমাদের বলেছি যে 1 বাই ল্যামডাটা হচ্ছে নিউ বার, যেটা হচ্ছে ওয়েভ নাম্বার, অর্থাৎ কিনা তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটাই হচ্ছে নিউ বার। তাহলে নিউ বার সমান 1 বাই ল্যামডা সমান এই যেটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি 2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4m বাই এইচ কিউব সি। এটাকে একেবারে গুণ করে লিখে দেওয়া যাবে তো, এইচ কিউব সি। তাহলে এইটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, ধ্রুবক, অর্থাৎ এটাকে আমরা আর লিখে থাকি, এটাকে আমরা আর লিখে থাকি রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। তাহলে আর জেড স্কোয়ারটা রেখে দিচ্ছি, যদি হাইড্রোজেন হয় তাহলে 1 বসিয়ে দেবে, আর না হলে অন্য কেউ হলে জেড এর ভ্যালু পুট করবে, যেরকম পরমাণু দেবে, যেরকম 1 ইলেকট্রন সিস্টেমে ধরো দিলে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, কিন্তু হিলিয়াম মানেই তো জেড সমান 2 বসাতে হবে। 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এই রিডবার্গ কনস্ট্যান্ট যেটার ভ্যালু 109677 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, একটা পরীক্ষা লব্ধ আর একটা তাত্ত্বিক ভ্যালু, কিছুটা ডিফারেন্স এখানে রয়েছে, একটা 109677 আর একটা 737 এরম আসে। তো যাই হোক, আমরা এই ভ্যালু খেয়াল রাখবো। এবং এই যে ফর্মুলা যেটা আমরা পেলাম, যেটাই হচ্ছে রিডবার্গ সমীকরণ আমরা লিখলাম। ঠিক আছে, বক্স আর করবো না, বক্স করতে গিয়ে লেখার উপরে ঘাড়ে চলে যাচ্ছে বক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি লিখি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমি লিখি, তখন Z1 বসিয়ে দেবো। তাহলে 1 বাই ল্যামডা নিউ বার সমান যেটা আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে স্পেকট্রাম, এই যে পরমাণুর যে রেখা বর্ণালী, সেখানে প্রথম বিজ্ঞানী বামার হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীতে 4টি রেখা পেয়েছিলেন দৃষ্টিগোচর অঞ্চলে, অর্থাৎ ভিজিবল রিজিয়ন, যেটা হচ্ছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ। এবং এই যে রেখা বর্ণালী আমরা দেখছি, হাইড্রোজেনের রেখা বর্ণালী, সেখানে অনেকগুলো সারি আমরা দেখতে পাই, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড এবং হামফ্রি। তো সেই সারিগুলো দেখব, সারিগুলোর ক্ষেত্রে কোথায় আমরা রেখা পাচ্ছি, কোন অঞ্চলে, কোনোটা অবলোহিত ইনফ্রারেড, কোনোটা ফার ইনফ্রারেড, কোনোটা ভিজিবল, যেরকম বামারটাই একমাত্র দৃষ্টিগোচর অঞ্চল, কোনোটা অতিবেগুনি আলট্রাভায়োলেট রিজিয়ন। এবং এই সারিগুলোর জন্য n1 কিন্তু ফিক্সড, n1 যে লেভেলটা সেটা ফিক্সড, এবং n2টা তারপরে তার পরপর হতে পারে। এইগুলো আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নেব। দেখো এখানে আমরা সারির নামগুলো লিখব, সমীকরণ ওই রিডবার্গ সমীকরণটাকেই আমরা লিখব এই সারি অনুযায়ী n1কে বসিয়ে, বা আমি ডাইরেক্ট লিখে n1 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো পাশে, বর্ণালীগত অবস্থান কোনটা সেটা লিখব। সারিগুলো আগে লেখো, সেটা হচ্ছে লিম্যান সারি, লিম্যান সারি, বামার সারি, লিম্যান বামার প্যাসেন সারি, ব্র্যাকেট, ব্র্যাকেট সারি, লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট, ফুন্ড এবং হামফ্রিজ। ঠিক আছে, দেখো সমীকরণ তো ওইটাই যেটা আমরা দেখলাম, নিউ বার সমান 1 বাই ল্যামডা সমান আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইটা হচ্ছে যখন আমরা হাইড্রোজেনে Z1 বসি। ঠিক আছে, আর যদি আমি পুরোটা একবার লিখে দেখাই, এটা হচ্ছে জেড স্কোয়ার। মানে কেন এটা লিখছি জানো, কারণ অন্য কারোর ক্ষেত্রে তুমি জেড নয় জেড স্কোয়ারকে তোমাকে মাথায় রাখতে হবে এখানে।
তাই জন্যই আমি পুরোটা লিখলাম যাতে তোমরা এটাকে মাথায় রেখে চলো। তাহলে সমীকরণ অনুযায়ী প্রযোজ্য সমীকরণ হচ্ছে এইটা, প্রযোজ্য সমীকরণ হচ্ছে এটা সবার ক্ষেত্রে। এবং হাইড্রোজেন পরমাণু মানে Z1, হাইড্রোজেন পরমাণু মানে Z1। কিন্তু সারি অনুযায়ী N1টা কি হবে? লিম্যান সারি মানে N1 1, বামার মানে N1 2 এবং প্যাসেন মানে N1 3, ব্র্যাকেট N1 4, ফুন্ড N1 5, হামফ্রিজের জন্য N1 হচ্ছে 6। এই N1 কিন্তু যে সারি তোমাকে কোয়েশ্চেনে মেনশন করবে তার জন্য ফিক্সড, N1 ওই সারির জন্য N1 ফিক্সড। N2টা কিভাবে পরিবর্তিত হতে পারে সেটা তোমাকে বলে দেবে। প্রথম লাইন বললে N2 কি হবে? লিম্যান মানে তোমার N1 1 মানে N2 কি হবে? N1 + 1, N1 + 2, তার মানে কি 1 এর পর থেকে 2 3 4 ডট ডট ডট। সুতরাং তোমাকে কত নম্বর লাইন বলছে সেই অনুযায়ী তোমাকে N2টা বসাতে হবে। যদি তোমাকে কখনো বলা হয়ে থাকে যে ল্যামডা ম্যাক্সিমাম বের করো, তখন তুমি N2টা কি নেবে? একদম মিনিমাম নেবে, দ্যাট ইজ N1 + 1 নেবে। যদি তোমাকে বলা হয় ল্যামডা মিনিমাম ক্যালকুলেট করো, তখন তুমি N2টা কি নেবে? N2টা ম্যাক্সিমাম নেবে, দ্যাট ইজ ইনফাইনাইট, N2 ইনফাইনাইট। এবার N1টা তোমার কি সেটা ডিপেন্ড করছে কোন সারির কথা বলা হচ্ছে, সেই অনুযায়ী তুমি N1 বসাবে। তোমাকে যদি বামার পরে দেয় N1 তুমি 2 বসাবে, তোমাকে যদি ব্র্যাকেট বলে N1 তুমি 4 বসাবে। ল্যামডা ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে প্রশ্ন আসে। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা মিনিমাম, শর্টেস্ট ওয়েভলেন্থ। আর যখন বলা হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ম্যাক্সিমাম লংগেস্ট ওয়েভলেন্থের কথা বলা হচ্ছে, তখন তোমাকে ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম, ল্যামডা ম্যাক্সিমাম এগুলো মাথায় রাখ। তাহলে যখনই তোমার বামারে চলে এলে N2 তোমার কি হবে? 2 এর পর থেকে 3 4 5 ডট ডট ডট। এখানে যদি তোমাকে বলা হয় H আলফা আর H বিটা লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো, H আলফা মানে প্রথম লাইন, H বিটা তারপর 4টে লাইন পেয়েছিলেন। প্যাসেনের ক্ষেত্রে N2টা, তারপরে 4 5 6 ডট ডট ডট। ব্র্যাকেটের ক্ষেত্রে N2 4 এর পর থেকে 5 6 7 ডট ডট ডট। 5 এর পর থেকে ফুন্ডের ক্ষেত্রে N2 হবে 6 7 8 ডট ডট ডট। 6 এর পর থেকে হামফ্রিজের ক্ষেত্রে N2 হবে 7 8 9 অ্যান্ড ডট ডট ডট। বর্ণালীগত অবস্থান লিম্যানের ক্ষেত্রে অতি বেগুনি অর্থাৎ আল্ট্রাভায়োলেট, অতি বেগুনি অঞ্চল, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রিজিয়ন। যখনই বামার সারি হচ্ছে ভিজিবল রিজিয়ন, দৃশ্যমান অঞ্চল, একমাত্র দৃশ্যমান অঞ্চলে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, এইটা কিন্তু মাথায় রাখবে। বামার সারি একমাত্র সারি যেটা আমরা দৃশ্যমান অঞ্চলে পাচ্ছি, ভিজিবল রিজিয়ন। প্যাসেন হচ্ছে অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড, অবলোহিত। আর ব্র্যাকেট ফুন হামফ্রিজ প্রত্যেকটাই ফার ইনফ্রারেড, অতি অবলোহিত অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে। তো এই সারি থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। লাস্ট যখন প্রশ্ন করব তখন এখান থেকে প্রশ্ন আমরা একটা প্র্যাকটিস করব, ঠিক আছে। চলো এগিয়ে যাই আর 2-1 পা। চলো দেখো এবার একটু ডি ব্রগলির তত্ত্ব, সেখান থেকে সমীকরণটা দেখে নিই। ল্যামডা সমান হচ্ছে H/mv, এই ফর্মুলা আমাদের কাজে লাগবে। ল্যামডা সমান H/mv। দেখো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মর মধ্যে সমন্বয় সাধন করে যে ফর্মুলা আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে পাচ্ছি সেইটা হচ্ছে ল্যামডা সমান H/mv। mv হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগ। সুতরাং এটাকে আমরা p দিয়ে লিখতে পারি, দ্যাট ইজ ল্যামডা সমান H/p। H যেহেতু একটা কনস্ট্যান্ট, তাই আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ তার ভরবেগ, বা ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ p। আবার কোথাও যদি তোমাকে বলে যে ভেলোসিটি ফিক্সড, ধরো 3টে কণা দিয়েছে, বেগ একই বেগে তারা রয়েছে, ভেলোসিটি ফিক্সড, মাস আলাদা, তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের কি ক্রম হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু কম্পিটিটিভে যেরকম আসে, ছোট্ট সিম্পল প্রশ্ন, সিম্পল কনসেপ্ট, সুতরাং তোমাদের সেমিস্টারেও চলে আসতে পারে, তাই সেটা মাথায় রাখতে হবে, ঠিক। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আর একটা ফর্মুলা এখান থেকে আমাদের কাজে লাগতে পারে, তাই আমি সেটা বলবো। সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ পেলাম mvr সমান nh/2π, পেলাম তো। তাহলে এখান থেকে আমরা mv সমান লিখতে পারি nh/2πr। আবার এখান থেকে আমরা লিখতে পারি 2πr/n
সমান h/mv। দেখো না কি করলাম, কিছুই করিনি, mvকে h এর নিচে আনলাম, 2πr ওদিকে নিয়ে গেছি, nটাকে এদিকে। এইটাই তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান ল্যামডা, তাহলে 2πr সমান n ল্যামডা। এই ফর্মুলা তোমাদের কাজে লাগতে পারে যে এই বৃত্তের পরিধি যেটা হচ্ছে 2πr, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা তার পূর্ণ সংখ্যার সরল গুণিতক n ল্যামডা। বোঝা গেছে? বিভিন্নভাবে ওই ব্যাসার্ধের সাথে এই ফর্মুলা রিলেট করে অনেক সময় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো এগুলোকে মাথায় রাখতে হবে। আর এক রকম ভাবে আমরা এটা লিখতে পারি, দেখো কাইনেটিক এনার্জি, গতি শক্তি সমান আমরা কি লিখতে পারি, 12 mv²। এটাকে যদি আমি ই দিয়ে ডিনোট করি, তাহলে ই সমান আমরা কি লিখবো, 12 mv² ইন্টু একটা এম করে দিলাম। এদিকে এম করলে তো হবে না, এদিকেও এম করতে হবে, না? তো এক কাজ করি, দাঁড়াও আরেকবার লিখি। এদিকে এম দিয়ে গুণ করলাম, এদিকেও একটা এম দিয়ে গুণ করলাম, তাহলে mv, m² v² হয়ে গেল, তাহলে mv এর স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে 2me সমান হচ্ছে mv², স্কোয়ার তুলে দিলে রুট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা সমান h/mv সমান আমরা লিখতে পারি h/√2m। ফর্মুলাগুলো দেখে রাখো গো, ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে, কোথা থেকে আসছে নিজেরাই মনে রাখতে পারবে। জাস্ট কাইনেটিক এনার্জি থেকে তুমি এমভি ফরম্যাটে আনো, তাহলে এই ফর্মুলা হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো তো দেখা হয়ে গেল। এইবারে চলো, এইবারে আমরা আর দুপা করে এগিয়ে যাই। এইবারে আমরা আর একটা নীতি দেখে নেব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি বলছে এখানে? বলছে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার অণু, পরমাণু, ইলেকট্রন ইত্যাদির ক্ষেত্রে অবস্থান এবং ভরবেগের একই সঙ্গে নির্ভুল পরিমাপ সম্ভব নয়। বোঝা গেল? তার মানে গতিশীল আণুবীক্ষণিক কণা, তার মানে আমরা ইলেকট্রনের কথাও বলতে পারি, যে ব্র্যাকেটে লেখা আছে, একই সঙ্গে তার ভরবেগ এবং অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। যদি ডেল্টা এক্স তার অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা হয়, অনিশ্চয়তা হয় এবং ডেল্টা পি যদি তার ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা হয়, তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা বলতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। আবার পি সমান যেহেতু mv, ভর ইন্টু বেগ, তাহলে ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4π। আবার আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4πm। এই ফর্মুলাগুলো ডাইরেক্ট অপশানে দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে কোনটির মাধ্যমে আমরা সেটাকে লিখতে পারি। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, আর একটা থাকতে পারে শক্তি এবং সময়ের ক্ষেত্রেও আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তাই এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবার ধরো এর সাথে আরও একটা কিছু যোগ করে দিল, যেটা এখানে লিখিনি, সুতরাং সেটাই কোনটা নয় বলেছি, কোনগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে না এখানে বলে 4টে অপশান দিয়েছে। অপশান থেকে তোমরা সহজেই জিনিসকে এলিমিনেট করেও সঠিক উত্তরে পৌঁছতে পারবে, তবে বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতেই হবে। বেশ, এবং এইবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। যেরকম আমরা বললাম যে ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি থেকে বেশি বেশি প্রশ্ন আসে, এরকম আর একটা জোন হচ্ছে এটা, যেখান থেকে ভুরি প্রশ্ন সমস্ত পরীক্ষায় খুবই সিম্পল কিন্তু আসে। কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ? সুতরাং এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কত স্টার মার্ক দিলাম তা জানি না, আরও দিলেও কিন্তু গুরুত্বটা আরও বেশি বোঝানো হবে। ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা, যেখান থেকে আমরা দেখছি যে 4টে কোয়ান্টাম সংখ্যা রয়েছে। 4খানা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা সম্পর্কে ধারণা আমরা পেয়ে গেছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার,
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো, বোর তত্ত্ব থেকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পেয়েছি এবং বোর তত্ত্বে আমরা দেখেছি যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনরা আবর্তন করছে। বোর তত্ত্বের সাফল্যের পাশাপাশি কিছু ত্রুটিও রয়েছে। প্রথম তো হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেম ছাড়া বাকি অন্য কোনো ক্ষেত্রে আমরা এগুলোকে এক্সপ্লেন করতে পারছি না। এছাড়া আরও অনেকগুলো, যেমন এই যে বর্ণালী, যে রেখা বর্ণালী, সেই রেখার যে সূক্ষ্মতর বিভাজন, ফাইন স্ট্রাকচার, সেগুলো এক্সপ্লেন করা যাচ্ছে না ইত্যাদি বেশ কিছু ত্রুটিও বোর তত্ত্বেরও রয়েছে। এবং তার ফলে তারপরে বিজ্ঞানী সমারফিল্ড উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দেন এবং সেখান থেকে কিছু কনসেপ্ট আমাদের মধ্যে আসে, কিছু মতামত, কিছু পয়েন্টস ওই জায়গা থেকে পাওয়া যায় এবং পরে গিয়ে সেখান থেকে আর একটা কোয়ান্টাম সংখ্যার ধারণা, যেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই যে, ঠিক আছে। তো সেই সময় সমারফিল্ডে যে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা, তখন একটা কে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল, পরে গিয়ে এই এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং সেখান থেকে আমরা এল এর ভ্যালুটা পাই, যেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, ঠিক আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, গৌণ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এল, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এম, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস, ঠিক আছে। তো এইভাবে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। এবারে যখনই আমরা কোনো কক্ষপথে কোনো ইলেকট্রন রয়েছে তার সম্পর্কে আমরা দেখব, তখন আমরা এই চারটে কোয়ান্টাম সংখ্যা, তার ভ্যালুগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে। দেখো, আমি একটুখানি এখানে লিখি। কোনো একটা কক্ষপথ, নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে এন এর কোনো একটা ভ্যালু থাকবে। এন এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য এল এর ভ্যালুটা কি হবে? এল এর ভ্যালুটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যার সেট, এই জায়গা থেকে প্রশ্ন, 0 থেকে n-1 পর্যন্ত এল এর ভ্যালু হবে এবং এল এর যে ভ্যালুগুলো আমরা পাবো 0, 1, 2, 3, সেই অনুযায়ী উপকক্ষ কি রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। যেমন 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ। এগুলো কি? এগুলো হচ্ছে সাবসেল। এই যে এন কক্ষপথ, অর্থাৎ কিনা অরবিট, অর্থাৎ কিনা কোন সেলেতে সে রয়েছে ইলেকট্রন, তার মধ্যে আমরা এখানে দেখছি সাবসেল। সাবসেল অর্থাৎ উপকক্ষ, আমরা কোনটা উপকক্ষে রয়েছে সেটা বলতে পারবো। উপকক্ষ, কক্ষ সংখ্যা আমরা এন থেকে পাবো, উপকক্ষ কোনটা এল এর ভ্যালু থেকে পাবো। এবারে 12+1 যদি আমরা বের করি তাহলে সেটা পাবো যে কক্ষক সংখ্যা, কতগুলো কক্ষক রয়েছে, কক্ষের মধ্যে উপকক্ষ পেলাম, সেখানে অরবাইটাল রয়েছে, অর্থাৎ কক্ষক রয়েছে, অরবাইটাল কতগুলো 12+1, এবং যতগুলো অরবাইটাল ততগুলো আমরা কিসের ভ্যালু পাবো? এম এর ভ্যালু পাবো। এই যে ম্যাগনেটিক, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এম এর যতগুলো ভ্যালু পাচ্ছি আমরা, সেটাই আমরা 12+1 দেখে পাচ্ছি, এবং এম এর যতগুলো ভ্যালু ততগুলোই অরবাইটাল, অর্থাৎ কক্ষক। এম এর ভ্যালু আমরা কি করে পাবো? এম এর ভ্যালু হচ্ছে -L থেকে 0 হয়ে +L পর্যন্ত যা যা ভ্যালু তাই হবে। এল এর তুমি যে ভ্যালুটা পাবে সেই অনুযায়ী এম এর ভ্যালুগুলো এইগুলো হতে পারে। আমি এক্সাম্পলে যাব। এবং যখনই কক্ষক সংখ্যা তুমি জানছো, একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। একটা কক্ষক, যদি আমি সেই কক্ষককে এইভাবে দেখাই তাহলে সেখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যা আমরা কি বলতে পারি? কক্ষক সংখ্যার দ্বিগুণ। একইভাবে যদি n হয় কক্ষপথের সংখ্যা, তাহলে n স্কোয়ারটাও কিন্তু একই জিনিস, যেটা হচ্ছে 12+1 কক্ষক সংখ্যা। আমি আলাদা করে লিখছি, n স্কোয়ারটাও তাই, n স্কোয়ারটাও তাই। n স্কোয়ারটা কি? n স্কোয়ারটাও কিন্তু কক্ষক সংখ্যা বোঝায়। এবং যখনই তুমি কক্ষক সংখ্যা পেয়ে যাচ্ছ তখনই তুমি ইলেকট্রন সংখ্যা বলতে পারবে, কারণ একটা কক্ষক মানে একটা ঘর, সেখানে 2টো ইলেকট্রন থাকতে পারে। তাই n-তম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা তুমি 2n² দিয়ে করতে পারো। আবার 12+1 যদি কক্ষক সংখ্যা দিয়ে লেখো তাহলে তুমি 2 × 12+1 করলেও ইলেকট্রন সংখ্যা পাবে। জিনিসগুলো এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, তবু আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। n এর নির্দিষ্ট ভ্যালুর জন্য তুমি কক্ষক সংখ্যা n² পাবে। একটা কক্ষকে 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে যতগুলো কক্ষক n² তার ডাবল করে দাও, তাহলে সেটাই ইলেকট্রন সংখ্যা। আবার এল এর ভ্যালুটা
0 থেকে n-1 পর্যন্ত হবে, সেই অনুযায়ী তুমি উপকক্ষ পাবে। উপকক্ষে এবার কতগুলো কক্ষক রয়েছে সেটা তুমি এল এর ভ্যালু থেকে 12+1, এন এর ভ্যালু থেকে n², এল এর ভ্যালু থেকে 12+1 করে পেতে পারবে। এবং একটা কক্ষকে দুটো ইলেকট্রন থাকে, তাই তার ডাবল করে দিলে তুমি ইলেকট্রন সংখ্যা পাবে। 12+1 কক্ষক সংখ্যা মানে এম এর এতগুলো ভ্যালু পাওয়া যাবে। কিন্তু কি কি ভ্যালু পাওয়া যাবে এটা তুমি কি করে বুঝবে? -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। এবং একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, আর দুটো ইলেকট্রনের ঘূর্ণন সবসময় বিপরীত হবে। একটা কক্ষকে দুটো ইলেকট্রনের ঘূর্ণন অপোজিট হবে। একটা ঘূর্ণনকে আমরা +12 দিয়ে দেখালে আর একটাকে আমরা -12 দিয়ে দেখাবো। তাহলে এই হচ্ছে পুরোটা সামারাইজ করে দিলাম। এন এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে যেটা আমরা বলবো যে 1, 2, 3, 4 অ্যান্ড সো অন। এল এর ভ্যালু থাকবে 0 থেকে n-1 পর্যন্ত, এবং এম এর ভ্যালু থাকবে -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। এতগুলো ভ্যালু আমরা এম এর জন্য পাবো। এবার এম এর যতগুলো ভ্যালু পাবো টোটাল সেটাই 12+1, যেটা কক্ষক সংখ্যা। একটা কক্ষকে দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রনের ঘূর্ণন আলাদা হবে। পাউলির অপবর্জন নীতিতে বলা হচ্ছে যে একটি পরমাণুর যে কোনো 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এবং এই পাউলির অপবর্জন নীতির একটি অনুসিদ্ধান্ত হচ্ছে যে একটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ধরো আমি বলছি 1s। ঠিক আছে? আচ্ছা, 1s কি করে পাচ্ছি সেটাও তো জানতে হবে। দেখো, যদি n সমান 1 হয় তাহলে এল এর মানে প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথের কথা আমরা বলছি, কে কক্ষপথের কথা বলছি, n এর ভ্যালু 1। তাহলে এল এর ভ্যালু কি করে হবে? এল এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে একটাই হবে 0, কারণ n-1টাই তো 0, 0 থেকে n-1 মানে এখানে একটাই ভ্যালু। আর L0 মানেই এস উপকক্ষের কথা বলা হচ্ছে। L0 মানেই এস উপকক্ষের কথা বলা হচ্ছে। সেই উপকক্ষকে লিখব কি করে? তার আগে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাকে লিখে 1s উপকক্ষ। এবার 12+1 করে দেখো কক্ষক সংখ্যা কতগুলো হচ্ছে। L0 বসাও, তাহলে 0+1 দ্যাট ইজ 1। তার মানে একটি কক্ষক 1s এর মধ্যে পাবে। এম এর ভ্যালু কি হবে? দেখো, এম এর ভ্যালু বলছে -l থেকে 0 হয়ে +l। এখানে এল এর ভ্যালু যখন 0 তখন ++এ যাওয়ারই দরকার নেই। এম এর একটা ভ্যালু হবে, এটাই একটা কক্ষক। এই একটা কক্ষক পেয়েছো মানে এই একটাই ভ্যালু হবে, কিন্তু কি ভ্যালু হবে সেটা এল থেকে পাচ্ছ। L0 মানে m0। এবারে এই একটা কক্ষক মানে এই হচ্ছে একটা কক্ষক, এই হচ্ছে একটি কক্ষক, যেটা হচ্ছে 1s অরবিটাল। এখানে তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো ইলেকট্রন। এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে আমি যদি তোমাকে লিখতে বলি চারটে কোয়ান্টাম সংখ্যা আমরা এতক্ষণ দেখলাম তাদের মানগুলো লেখো, তাহলে আমরা কিরমভাবে লিখবো? দেখো, n, তারপরে আমরা l লিখবো, তারপরে আমরা m লিখবো, তারপরে আমরা s। ঠিক আছে, চলো লেখা যাক। দেখো, n এটা কি? ওটা 1s, তার মানে n এর ভ্যালু কোনটা? এই 1টা। n এর ভ্যালু এই 1টা, তার মানে n1। দুটো ইলেকট্রন, দুটোর জন্যই তাই, দুটো ইলেকট্রন দুটোর জন্যই তাই 1। এল এর ভ্যালু s মানেই L0, s মানেই L0, তাহলে 0। L0 মানে m এর একটাই ভ্যালু পসিবল 0, দুটো ইলেকট্রনের জন্যই। কিন্তু তিনটে কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে গেছে। কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা এস এর ক্ষেত্রে তোমরা দেখবে একটার ঘূর্ণন +12 আর একটার ঘূর্ণন -12, অর্থাৎ সেই ঘূর্ণনকে আমরা এইভাবে দেখাতে পারি, একটা যদি এদিকে দেখাই আর একটা তার বিপরীতে। অর্থাৎ পাউলির অপবর্জন নীতি কি বলছে? একটি পরমাণুর মধ্যে উপস্থিত একটি ইলেকট্রনে দুটি ইলেকট্রন যে কোনো 4টি কোয়ান্টাম সংখ্যার মান, একটি পরমাণুর যে কোনো 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে দুটি ইলেকট্রনের যখনই আমরা দেখছি 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। অর্থাৎ একটি পরমাণুর ক্ষেত্রে যখন আমরা দুটো ইলেকট্রন তারা যদি একই কক্ষকে উপস্থিত থাকেও,
তাহলে তাদের প্রথম তিনটে যদি এক হয়ে যায়ও, একটা কোয়ান্টাম সংখ্যা প্রথম তিনটে সেম হয়েছে, দেখো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে তিনটে এইগুলো সেম, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা দেখো দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট। সুতরাং এটাই বলা হচ্ছে। ঠিক আছে, চলো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রন, এখানটা একটু ঠিক করে নাও, যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, যেরকমটা আমি এক্সাম্পলে দেখালাম, একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে না। ঠিক, ওকে, ঠিক আছে, স্টেটমেন্টটা একটু ঠিক করে নেবে। এবারে হুন্ডের সূত্রে কি বলা হচ্ছে, বলছে একটি নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ খালি অবস্থায় থাকবে ততক্ষণ ইলেকট্রন এককভাবে ওই কক্ষকগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। অর্থাৎ দেখো আমি আর একটা এক্সাম্পল এখানে দেব, যেমন ধরো পিতে কটা ইলেকট্রন থাকতে পারে, তার আগে এইটা দেখে নাও। আমি একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে, আমি একটা পেজ নিয়ে নিই, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। ধরো আমি বলছি এম কক্ষপথ মানে কি, KLM, তার মানে n সমান হচ্ছে 3। তাহলে এল এর ভ্যালু কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। ঠিক আছে, 0 মানে S, 1 মানে P আর 2 মানে D। তাহলে 0 এই যে S উপকক্ষ 3S, এটা 3P, এটা 3D, কারণ আমরা n 3 পেয়েছি। এবারে দেখো 12+1 গুলো দেখো কক্ষক কতগুলো হবে, 12+1, L0 হলে এটা একটা অরবিটাল হবে, এখানে 1 বসালে এখানে 3টে পাবে, এখানে 2 বসালে 5টা পাবে। এগুলো কিন্তু m এর ভ্যালু নয়, এগুলো কতগুলো m পাবে। m এর যে ভ্যালু আসবে সেটা কি হবে, যখনই L0, m এর ভ্যালুও 0ই হবে, কারণ L এর ভ্যালু যা হয় m এর ভ্যালু হয়, m এর ভ্যালু হয় -L থেকে 0 হয়ে +L পর্যন্ত। সুতরাং 0 হলে একটাই ভ্যালু 0। যখনই L সমান তোমার 1, এই যে 1, তখন m এর ভ্যালু কি হবে, m এর ভ্যালু হবে -L থেকে, মানে -1 থেকে 0 হয়ে +1 পর্যন্ত। তিনখানা ভ্যালু পাওয়া গেল m এর, আর সেই তিনটে ভ্যালু আমরা এইভাবেও বের করতে পারি 12+1। তিনটে ভ্যালু পাওয়া গেল মানে তিনটে কক্ষকের কথা বলা হচ্ছে, তিনটে কক্ষক, এখানে একটাই ভ্যালু মানে একটা অরবিটাল। যখনই L এর ভ্যালু 2, তখন m এর ভ্যালু কি হবে, -L থেকে 0 হয়ে +L, -2, -1, 0, এইভাবে যেতে হবে। -L থেকে 0 মানে -2, -1, 0, +1, +2, অর্থাৎ কিনা এখানে 5খানা আমরা অরবিটাল পেয়ে গেলাম। D এর মধ্যে 5টা অরবিটাল হয়। এবারে দেখো n এর ভ্যালু এখানে কত, 3, n স্কোয়ার কত, 9, 2n স্কোয়ার কত, 18। তার মানে এই n তম কক্ষপথ অর্থাৎ m এতে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারবে, তাই তো। এবং তুমি 12+1 করে কত পেয়েছো, এখানে 1, এখানে 3, 4, এখানে হচ্ছে 9, টোটাল 9 পেয়েছো। তার মানে 9 দুগুণে 18টা ইলেকট্রন থাকতে পারবে। তুমি যদি ভর্তি করো এই একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টো, তিনটেতে একটাতে 2টো করে, তার মানে টোটাল 2, 2, 2 মানে 6 ইলেকট্রন। 5টা একটা 2টো করে 10টা ইলেকট্রন, তাহলে 10, 6, 18, 10, 16, 2, 18, টোটাল 18 ইলেকট্রন, যেটা আমি এখান থেকে পেয়ে গেছি। 18টি ইলেকট্রন এখানে থাকতে পারে। সুতরাং এইবারে এই ইলেকট্রন পূর্তি কি করে করবে, যেটা হুন্ডের সূত্র বলছে যে ইলেকট্রন পূর্তি করার সময় তোমাকে মাথায় রাখতে হবে এই যে অরবিটাল, পি এর মধ্যে 3টে, ডি এর মধ্যে 5টা, এরা ডিজেনারেট, অর্থাৎ এনার্জি সেম, সমশক্তি সম্পন্ন, এবং সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ খালি অবস্থায় থাকবে ততক্ষণ ইলেকট্রন একটা একটা করে পূরণ হবে, সেটাই আমরা এখানে দেখছি। এবং তাহলে ধরো আমি বলছি এই যে পি, ঠিক আছে, পি আমি এই 3টে এক্সাম্পল পি এর ক্ষেত্রে দিচ্ছি, আর ডি এর ক্ষেত্রেও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো পিতে 4টে ইলেকট্রন আছে, 4টে, ঠিক আছে,
তাহলে আমরা কি করব, একটা দুটো তিনটে, প্রথমে একটা একটা করে ইলেকট্রন পূর্তি হবে, তারপরে চতুর্থ ইলেকট্রন আবার প্রথম এই অরবিটালে আসবে, তার ঘূর্ণন প্রথম জনের বিপরীতে হবে এবং এখানে এরা যুগ্ম অবস্থায় থাকবে, অর্থাৎ পেয়ারিং হলো। তার মানে বলছে সমশক্তি সম্পন্ন কক্ষ যতক্ষণ খালি ততক্ষণ তোমাকে একটা একটা করে ইলেকট্রন ভর্তি করতে হবে এবং তাদের প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। ধরো আমি বলছি ডিতে 5টা রয়েছে, 5টাই অরবিটাল, তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা, যতক্ষণ খালি একটা একটা করে পূরণ করতে হবে, প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। যদি বলি ডিতে 8টা ইলেকট্রন আছে তখন কি হবে, একটা দুটো তিনটে চারটে 5টা। এবারে তারপরে এখানে এসে পেয়ারিং করো 6 7 8। যদি বলি কি ডিতে 10টাই রয়েছে তাহলে কিরমভাবে পূর্ণ করবে, কি করে হবে, তো সব ভর্তি, কিন্তু নিয়ম এইটা, হুন্ডের নিয়ম, 1 2 3 4 5 6 7 8 9 10। যদি বলি কি পিতে এটা পি 3টা অরবিটাল, পিতে 5টা রয়েছে আর এখানে পিতে 6টা, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তো এইটা হচ্ছে হুন্ডের সূত্র মেনে আমরা ইলেকট্রন পূর্তি করলাম। এবং মাথায় রাখতে হবে আমরা যখনই ইলেকট্রন বিন্যাস লিখবো বা কোথাও ইলেকট্রন পূর্তি ঘটাবো তখন সবসময় পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র এবং আর একটা নীতি আমরা পড়বো, দ্যাট ইজ আফবাউ নীতি মেনে চলবো। চলো আফবাউ নীতিটা আগে দেখে নেওয়া যাক, তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস দেখবো আর তার সাথে কক্ষক সমূহের আকৃতি আমরা একটু দেখে নেব, ঠিক আছে। আচ্ছা, আফবাউ নীতিতে কি বলা হচ্ছে দেখো, বলছে ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইলেকট্রন তুমি ভর্তি করছো, আগে কোথায় ইলেকট্রন ভর্তি হবে, আগে কম শক্তি যেখানে সেখানে ইলেকট্রন ভরবে, তারপরে বেশি শক্তি সম্পন্ন উপকক্ষে ইলেকট্রন আসবে, যার অর্ডারটা এই রকম দেওয়া রয়েছে পরপর। 1s মানে তুমি লক্ষ্য করো এইভাবে ডট 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 দেওয়া রয়েছে, 1s মানে n সমান 1, তার মানে 1 নম্বর কক্ষপথে প্রথমে ইলেকট্রন আসবে এবং সেখানে একটাই উপকক্ষ থাকে। প্রথমেই আমরা দেখে নিয়েছি সেখানে একটাই উপকক্ষ থাকে s, আর তো l0 আর কেউ নেই, mও 0, একটাই অরবিটাল। সুতরাং তারপরে চলে যাবে 2 নম্বরে 2s 2p, s আর p। 3 নম্বরে দেখো 3s 3p, কিন্তু এইখানে লক্ষ্য করো 3dতে পরে যাচ্ছে, আগে 4s-এ যাচ্ছে। তো এই জায়গাগুলো আমি আমাদের বোঝাবো n+l রুলের মাধ্যমে, ভেরি ইম্পর্টেন্ট। বলছে কখনো কোনো নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ খালি রেখে ইলেকট্রন পরের উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে না। তাহলে এখান থেকে আমরা এইটা যে দেখছি n+l রুল বলছে, n+l অর্থাৎ n এর ভ্যালু l এর ভ্যালু আমরা যে কোনো উপকক্ষের এরকমভাবে তোমাকে লিখে দিলেই তুমি ভ্যালু বলতে পারবে, কারণ l এর ভ্যালু যখনই 0 1 2 3 তার মানে s p d f, আর n এর ভ্যালু তো জ্বলজ্বল করছে, n+l এর মান বৃদ্ধির সাথে উপকক্ষের এনার্জি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যার n+l ভ্যালু বেশি সেখানে ইলেকট্রনের পূর্তি সেখানে পরে হবে, কারণ এনার্জি তো বেশি, এনার্জি আগে কম শক্তিতে যাবে, এনার্জি যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে, সেই অনুসারে ইলেকট্রনের পূর্তি হবে। আর যদি n+l এর ভ্যালু সেম হয়ে যায় তখন দেখতে হবে n এর ভ্যালু কোথায় কম, n এর ভ্যালু যেখানে কম, ধরো দুটো সেম ভ্যালু, n এর ভ্যালু যেখানে কম ইলেকট্রন সেখানে আগে যাবে কারণ তার এনার্জি কম, n এর ভ্যালু যেখানে বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে কারণ এনার্জি বেশি। কারণ আফবাউ নীতি বলছে কম শক্তিতে আগে ইলেকট্রন যাবে, তারপরে বেশি শক্তির উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে। সুতরাং এই পয়েন্টগুলো দেখে রাখতে হবে। এবার আমি যে এক্সাম্পলটা দেব সেটা দেখো, এইটা দেখো, এটা দেখো, দেখো এই যে 4s, n এর ভ্যালু কত, n4, s l0, তাহলে n+l 4+0 দ্যাট ইজ 4। আচ্ছা 3d, n কত 3, l কত, d মানেই হচ্ছে 2, তাহলে n+l কত, n+l হচ্ছে
3 আর 2 5, তাহলে n প্লাস এল এর ভ্যালুটা কার বেশি? 4 বেশি না 5 বেশি? অবশ্যই 5 বেশি। তাহলে 3D এর এনার্জি বেশি, তাহলে 3D এর এনার্জি বেশি বলে এই জায়গায় আমরা দেখছি যে 3D তে পরে ইলেকট্রন যাবে। 4s এর এনার্জি 3D এর তুলনায় কম, কারণ n প্লাস এল এর ভ্যালু কম, এনার্জি কম, তো এখানে ইলেকট্রন আগে যাচ্ছে। হয়ে গেল। আবার যদি আমরা দেখি এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি দেখছো? দেখো এটার ক্ষেত্রে আমি এই জায়গাটায় করি যে 3D মানে আমরা এক্ষুনি পেলাম যে n হচ্ছে 3 আর l হচ্ছে 2, তাহলে n প্লাস l আমরা পাচ্ছি 5। আর আমরা এখানে দেখছি 4p মানে n হচ্ছে 4 আর l মানে p তে কত? l হচ্ছে 1, তাহলে n প্লাস l 4 আর 1 5। এখন লক্ষ্য করো দুটোর ক্ষেত্রেই সেম ভ্যালু, এই যে এই পয়েন্টটা বলছে দুটোর ক্ষেত্রেই সেম ভ্যালু হলে যার n এর মান কম, কার মান কম? এইখানে n3, এখানে n4, যার n এর মান কম তার এনার্জি কম, তার মানে ইলেকট্রন সেখানে যাবে। দেখো 3D এর এনার্জিটা কম, 4p এরটা বেশি, কারণ সেম n প্লাস l বাট n তো বেশি, সুতরাং তার এনার্জি বেশি, সুতরাং আগে 3D তে যাবে তারপর 4p তে। তো এটাই হচ্ছে আফবাউ নীতি, এবং ইলেকট্রন পূর্তি করতে গেলে আমরা এই 3টে নীতি মাথায় রাখবো। চলো এইবার আমরা একটু কক্ষক সমূহের আকৃতিতে চলে যাই। আকৃতি, শেপগুলো, শেপ অফ অরবিটাল এখানে দেখানো রয়েছে। দেখো এইটা হচ্ছে এস অরবিটাল, যেটা হচ্ছে এই যে 3টে অ্যাক্সিস এখানে দেখানো হয়েছে এস, এক্স, ওয়াই, জেড, এবং এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, অর্থাৎ সুষম গোলকাকার, ঠিক আছে। এবং আমরা যদি 1s এর ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কোনো রকম নোড উপস্থিত নেই। নোড ক্যালকুলেট করার যে ফর্মুলা এগুলো দেখে নাও, এই হচ্ছে সেখানে ফর্মুলা রয়েছে। দেখো স্ফেরিক্যাল বা রেডিয়াল নোড যদি তোমাকে ক্যালকুলেট করতে বলে, স্ফেরিক্যাল বা রেডিয়াল নোড সেটা হচ্ছে n-l-1। যদি অ্যাঙ্গুলার নোড বা তোমাকে যদি নোডাল প্লেন কতগুলো রয়েছে, পর্বতল, তাহলে সেটা l, ঠিক আছে, একই এল এর মাধ্যমেই আমরা পাবো। আর মোট নোড আমরা কি করব? এই দুটোকে যোগ করব, তাহলে সেটা হবে n-1। এইটা ডাইরেক্টলি আমরা মনে রাখতে পারবো। এবার যখনই আমরা বলবো যে ধরো 1s, ধরো আমরা বলছি কি 1s এর ক্ষেত্রে n-l-1, n কত? 1, s মানে l0, তাহলে এটা হচ্ছে 1 - 0 - 1, টোটালটা 0। তার মানে এখানে কোনো রকম নোড নেই। নোড হচ্ছে সেই পয়েন্ট যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য, ঠিক আছে। এবং নোডেতে আমরা ইলেকট্রনকে পাবো না, সেজন্য নোড কতগুলো নোড আছে কিনা সেটা আমরা দেখব। আর 1s এর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল। এইগুলো হচ্ছে পি কক্ষক। পি কক্ষকের ক্ষেত্রে এখানে 2pর ক্ষেত্রে দেওয়া রয়েছে 2px, 2py, 2pz, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এটা হচ্ছে ডাম্বেল শেপ, এটা হচ্ছে ডাম্বেল শেপ। এই যে 3টে অ্যাক্সিস এখানে দেখানো রয়েছে ডাম্বেল শেপ, এখানে এটা হচ্ছে ডাম্বেল আকৃতি, দুটো লোব রয়েছে সেখানে, এবং এক্স অ্যাক্সিস বরাবর এটা px, ওয়াই অ্যাক্সিস বরাবর py, জেড অ্যাক্সিস বরাবর pz, ঠিক আছে। যদি আমি 2pর ক্ষেত্রে নোট ক্যালকুলেট করি n-l-1, n কত? 2, p মানে l1, তাহলে 2 - 1 - 1, এটা কিন্তু 0 হয়ে গেল। এখানেও কোনো নোট নেই, কিন্তু যখন তুমি 3p করবে দেখবে সেখানে নোট প্রেজেন্ট রয়েছে। তুমি 3p-তে নোট ক্যালকুলেট করতে পারো n-l-1, n কত? 3, l কত? p মানেই 1, 3 - 1 - 1, তাহলে 3 - 2 দ্যাট ইজ 1, অর্থাৎ সেক্ষেত্রে একটা নোট প্রেজেন্ট থাকবে। এবং যখন আমরা ডি অরবিটালে যাচ্ছি, ডি কক্ষক যেটা আমরা দেখছি ডাবল ডাম্বেল শেপ, এবং জেড এর ক্ষেত্রে মানে dz² এর ক্ষেত্রে আকৃতিটা অন্যদের তুলনায় আলাদা। আবার এই 3টা আলাদা, এই দুটো আলাদা। কিরকম আলাদা বলছি, দেখো এটা হচ্ছে dxy, এটা হচ্ছে dyz, 5খানা অরবিটাল, আর এটা হচ্ছে dxz। এই তিনটে হচ্ছে
ইন বিটুইন দ্য অ্যাক্সিস, অক্ষগুলো দেখো অ্যাক্সিস যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে, সুতরাং শেপগুলোর মধ্যে ডিফারেন্স দেখো, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এটা ইংলিশে লিখলাম, আশা করি বোঝা যাচ্ছে, কারণ তোমরা অক্ষ বা অ্যাক্সিস এই টার্মটার সঙ্গে পরিচিত। দেখো এক্স আর ওয়াই এদের মাঝখান দিয়ে গেছে, যেটা হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল শেপ, ঠিক আছে। এবারে এখানেও তাই, অক্ষ সমূহের মাঝখান দিয়ে গেছে, কিন্তু যখন তুমি এই দুটোর ক্ষেত্রে দেখছো, এই দুটোর ক্ষেত্রে দেখছো 5টা অরবিটালের মধ্যে, এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি যে এখানে দুটো লোব রয়েছে আর একটা এটা ডোনাট শেপ রয়েছে, এটা ডিজেড স্কোয়ার, আর এটা হচ্ছে অক্ষ বরাবর গেছে, এই দুটোই তাই, অক্ষ বরাবর গেছে, এটা দেখো জেড অ্যাক্সিস বরাবর, হ্যাঁ শেপটা এর থেকে আলাদা, বাট এই দুটো কিন্তু একটা ক্যাটাগরিতে পড়ছে, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটো একই ক্যাটাগরিতে কিসে পড়ছে, এই দুটো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, অক্ষ বরাবর, অ্যালং দ্য অ্যাক্সিস, অর্থাৎ জিনিসটা বুঝতে হবে ইন বিটুইন দ্য অ্যাক্সিস আর এটা অ্যালং দ্য অ্যাক্সিস, এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, সেটা মাথায় রাখতে হবে, শেপটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, এটা একটা ডোনাট শেপ রয়েছে এখানে। কিন্তু যদি তোমরা দুটো আলাদা ক্যাটাগরি দেখো তাহলে এই তিনটে একরকমের, যেটা ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড ডিএক্স জেড, আর এই দুটো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, অক্ষ বরাবর লোবগুলো রয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। তো এইগুলো হচ্ছে এস, পি এবং ডি কক্ষকের ক্ষেত্রে আমরা শেপ দেখে নিলাম, আর তাদের ক্ষেত্রে যখনই আমাদের কোনো নোড বা নোডাল প্লেন ক্যালকুলেট করতে দেবে তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারব। আচ্ছা, এবারে আমরা চলে আসব ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতিতে। দেখো ধরো আমরা লিখছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, অ্যাটমিক নাম্বার এর 3, মানে পরমাণু ক্রমাঙ্ক, তার মানে 3টেই প্রোটন 3টেই ইলেকট্রন, কারণ পরমাণু নিস্তরিত, পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত টোটাল পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন সংখ্যা পরমাণুর বাইরে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যার সমান হবে, পজিটিভ নেগেটিভ ইকুয়াল হলে তবেই নিস্তরিত হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা আফবাউ নীতি, পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের সূত্রকে মাথায় রাখবো। তাহলে সেই অনুযায়ী আমরা প্রথমে 1s ইলেকট্রন ভর্তি করব এবং 1s ম্যাক্সিমাম দুটোই থাকতে পারবে, কারণ এস অরবিটাল একটাই কক্ষক, দুটো হয়ে গেল, তারপরে কোথায় যাবে 2s, দুটো হয়ে গেছে মানে আর একজন এখানে। এইটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। যখনই তোমাকে বলা হবে লিথিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লেখো, তখন আমরা কি লিখব, তখন আমরা লিখব একটা ইলেকট্রন বাইরের কক্ষপথ থেকে বের করে দেব ক্যাটায়নের ক্ষেত্রে, তখন 1s2 হয়ে যাবে। যদি আমি তোমাকে লিখতে দিই যে আয়রনের ইলেকট্রন বিন্যাস 26, দেখো আমরা কিভাবে লিখব, 1s2 দুটো, তারপরে 2s যাবে দুটো, 2s এর পরে 2p-তে যাবে 2 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষের মধ্যে উপকক্ষ, সেখানে অরবিটাল, p-তে 3টে অরবিটাল, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারবে। দেখো 10টা হয়েছে, এরপরে 3 নম্বর কক্ষের এসো, 3s দুটো, 3p-তে কটা, 6টাই থাকতে পারবে, p মানেই 3টে অরবিটাল, 3টে মানেই 6টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে দেখো এখানে 10 আর এখানে 18 হয়ে গেছে। তারপরে 3d, কিন্তু মাথায় রাখো আফবাউ নীতি কি বলছে, আফবাউ নীতি বলছে 3d-তে আগে ইলেকট্রন যাবে না, আগে 4s যাবে, সুতরাং আমরা এখানে আগে 4s ভর্তি করব। সেটা তুমি আগে 4s লিখেও 3d লিখতে পারো, বাট আমি এইভাবে কেন লিখছি, কারণ আমি এখান থেকে ক্যাটায়নটা লেখাবো এবং সেটা বুঝতে সুবিধা হবে। তো 4s দুটো ভর্তি করে দাও, দেখো 20টা হয়ে গেছে, বাকি রয়েছে 6টা, d-তে 5টা অরবিটাল, 10টা ইলেকট্রন তার মানে থাকতে পারবে, তো আছে তো আমাদের হাতে 6টা, তো 6 বসিয়ে দাও। এইটাকেই আমরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলের ইলেকট্রন বিন্যাসকে আগে লিখেও লিখতে পারি। কিরকম ভাবে, এইটা হচ্ছে 6, 6 12, 13 14 15 16 17 18, 18 মানেই আর্গনের ইলেকট্রন বিন্যাস, 18 মানেই আর্গনের ইলেকট্রন বিন্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এরা গ্রুপ 18-এ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল যে হবে তারটা আমরা আগে লিখে দিচ্ছি। 18টা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা লিখতে পারি 3d4s, এখানে দুটো, এখানে 6টা, আগে 4s যাচ্ছে। আমি এইভাবে লিখলেও আমি কিন্তু বারবার বলছি আগে 4s যাচ্ছে।
এবার যখনই তোমাকে বলবে Fe2+টা লেখো, তখন তুমি কি লিখবে? এই জন্যই আমি লিখলাম, কারণ ইলেকট্রন যখন বেরোবে আউটার মোস্ট সেল থেকেই বেরোবে, এটা কিন্তু 4 নম্বর। কারণ তুমি দেখো না, নিউক্লিয়াসের বাইরে এটা 1 নম্বর কক্ষপথ, এইটা 2 নম্বর কক্ষপথ, এইটা 2 নম্বর কক্ষপথ, 2s2p রয়েছে সেখানে, 3s3p 3d এখানে 3 নম্বরে রয়েছে, এটা 4 নম্বর। তো ইলেকট্রন যখন বের করা হবে তখন আউটার মোস্ট সেল থেকেই ইলেকট্রন রিমুভ হবে এবং সেখান থেকে দুটো ইলেকট্রন রিমুভ হবে। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাবো Fe2+, তাই দুটো ইলেকট্রন। Fe2+ হচ্ছে মানে আর্গন লিখে দিলাম, তারপরে 3d6। যেই তোমাকে বলবে Fe3+ করো, তখন তুমি কি লিখবে? তখন তুমি লিখবে যে আর্গন 3d6 ছিল, আর একটা ইলেকট্রন 3+, 2+ থেকে 3+ মানে আরও একটা ইলেকট্রন রিমুভ করো, 3d5। এবং Fe2+ আর 3+ এর মধ্যে কে অধিক সুস্থিত? Fe3+ অধিক সুস্থিত ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ মাথায় রাখতে হবে যে অর্ধপূর্ণ অর্থাৎ হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড সম্পূর্ণ, যখনই আমরা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রন বিন্যাস দেখব, সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস যেগুলো হচ্ছে সম্পূর্ণ ভর্তি অবস্থায়, যখন আমরা ভর্তি ইলেকট্রন বিন্যাস, যখন সম্পূর্ণ ভর্তি ইলেকট্রন বিন্যাস, তখন সেটা হচ্ছে বেশি স্টেবল, অধিক সুস্থিত হবে। আমি সংক্ষেপে কথাটা লিখলাম। কি লিখলাম? যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, এটা তুমি দেখো 3d-তে 6টা রয়েছে, 3d-তে 6টা রয়েছে। 6টা ইলেকট্রন মানে কি করে পূর্তি হবে? হুন্ডের সূত্র মেনে 1 2 3 4 5 6। আর যখনই তোমার 3d-তে 5টা ইলেকট্রন রয়েছে, কি করে পূর্তি হবে? 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড মানে d5, ফুল ফিল্ড হলে d10। হাফ ফিল্ড মানে এটা d5, ফুল ফিল্ড মানে d10। এটা শুধু d এর জন্য নয়, p অরবিটাল হাফ ফিল্ড মানে p3। যদি p অরবিটাল হয় তাহলে এটা p3 হবে, যদি এটা p অরবিটাল হয় সম্পূর্ণ ফিল্ড তাহলে এটা p6 হবে, কমপ্লিটলি ফিল্ড। হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কনফিগারেশন, অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ ভর্তি যে ইলেকট্রন বিন্যাস, সেগুলো বেশি সুস্থিত হয়। তো আমরা আয়ন থেকে ক্যাটায়ন, এই পরমাণু থেকে যেরকম ক্যাটায়ন লেখা দেখলাম, কনফিগারেশন দেখলাম, সেরকম অ্যানায়নটা দেখো। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 1s2 2s2, পরপর তোমরা এইভাবে ভর্তি করো। আফবাউ নীতিকে মাথায় রাখবে, ইলেকট্রন বিন্যাস, আফবাউ নীতি এবং পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, যদি তুমি ইলেকট্রন পূর্তিটা দেখাও। 1s2 2s2 2p, দেখো 4টে হয়ে গেছে আর 4টে বাকি, 2p-তে 6টা থাকতে পারে, 4 করে দাও। এবার যখনই তুমি O2- করছো, তাহলে দুটো ইলেকট্রন অ্যাড হবে, তাহলে 1s2 2s2 2p, দুটো ইলেকট্রন আউটার মোস্ট সেলেতে এই 2p-তেই অ্যাড হবে, তাহলে 2 নম্বর সেলেতে এই 2p-তেই অ্যাড হবে, মানে 2s-এ তো আর জায়গা নেই, 2p-তেই অ্যাড হবে, এখনো দুটো অ্যাড হতে পারবে, তাই 2p-তে 6 হয়ে। ভেরি ইম্পর্টেন্ট ইলেকট্রনিক কনফিগারেশন। যদি তুমি ক্রোমিয়াম আর কপারের লেখো, এটা 24, এটা 29, এই দুটো থেকে ভীষণ প্রশ্ন আসে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, কারণ এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায়। যেহেতু হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন মোর স্টেবল হয়, তাই ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখব, দেখো আর্গন, আর্গন মানেই কিন্তু এই পুরোটা, আর্গন মানেই পুরোটা, মানে 18টা হয়ে গেছে। আর্গন মানেই 18টা ইলেকট্রন ডান, লেখা হয়ে গেছে। এটা তুমি সাজিয়ে পুরোটা লিখো বা না লেখো, আর্গন লিখে দিয়েছি স্কোয়ার ব্র্যাকেটে, মানে এই পুরোটা বোঝানো হচ্ছে। তোমরা প্র্যাকটিসের সময় এটা লিখে প্র্যাকটিস করবে, এবং যখন অনেক বড় বড় বারবার লিখতে হচ্ছে তখন আমরা সংক্ষেপে এভাবে লিখে থাকি, ঠিক আছে? দেখো এরপরে আমরা কি লিখবো? 3d 4s, 4s-এ তুমি দুটো করবে, তাহলে আর্গন 18 আর 2 20 আর 24, এখানে 4 হওয়া উচিত। আর এখানে 3d 4s, এখানে 2 20 আর 9টা এখানে হওয়া উচিত। কিন্তু d5 হয়ে গেলেই হাফ ফিল্ড, d10 হয়ে গেলেই ফুল, এবং যেহেতু হাফ ফিল্ড আর ফুল ফিল্ড বেশি স্টেবল হয়, তাই এই 4s থেকে একটা ইলেকট্রন d-তে চলে আসবে, 4s-এ একটা, এখানে 5টা, 4s-এ একটা, এখানে 10টা, এবং দেখো d5 d10 কনফিগারেশন হচ্ছে। তাই এই দুটো ইলেকট্রন বিন্যাস মাথায় রাখতে হবে যে এদের ক্ষেত্রে কিন্তু 4s একটা থাকে,
তারপরে ডিতে ইলেকট্রন সেখান থেকে একটা এসেছে, অর্থাৎ ডিতে ক্রোমিয়ামের ক্ষেত্রে ফুললি ফিল্ড হাফ ফিল্ড থাকবে, কপারের ক্ষেত্রে ফুললি ফিল্ড D10 থাকবে, 4 বা 9 ডিতে থাকবে না। ঠিক আছে, তারা মোর স্টেবল কনফিগারেশন গেইন করবে, দ্যাট ইজ D5 ফর ক্রোমিয়াম, D10 ফর কপার। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। টোটাল কিন্তু 24 হয়ে গেছে, 18, 19, এখানে হচ্ছে 5টা 24, এখানে দেখো 18, 19, 10, 29টা ইলেকট্রন। ঠিক আছে, তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার সাথে আর একটা ছোট্ট অংশ আমরা এখানে দেখব। দেখো দেখো পারমাণবিক সংখ্যা এতক্ষণে আমরা জেনে গেছি। কোনো চিহ্ন মৌলকে, যদি মৌলের চিহ্নকে এইভাবে আমরা লিখি, তার এই বাম দিকে আমরা যেটা লিখছি দ্যাট ইজ জেড, এইটাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এটাকে অ্যাটমিক নাম্বার বা আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এই জেড সমান হচ্ছে নাম্বার অফ প্রোটন, অর্থাৎ কিনা প্রোটন সংখ্যা। এবং জেড নিস্তরিত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা। উপরে আমরা লিখি এ, এই এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ মাস নাম্বার। ভর সংখ্যা এ সমান হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন প্লাস প্রোটন, বা তোমরা লিখতে পারো নিউট্রন প্লাস অ্যাটমিক নাম্বার। জেড ডাই তো প্রোটন, নিস্তরিত পরমাণু মানে কি? প্রোটন। জেড ইকুয়ালস টু প্রোটন সমান ইলেকট্রন। সুতরাং নিউট্রন সংখ্যা তোমরা কি করে পেতে পারো? ভর সংখ্যা মাইনাস জেড করে দিলেই পাবে। ভর সংখ্যা থেকে অ্যাটমিক নাম্বার বিয়োগ করলেই নিউট্রন পেয়ে যাবে। এবং এই যে আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ, দাঁড়াও এটা একটু ঠিক করে দিই। আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। আইসোটোপ সেখানে আমরা দেখব যে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, কারণ একই মৌলের পরমাণুর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক তো একই থাকবে, কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় আইসোটোপ। এক্সাম্পল, আমি প্রথম থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। 1H1, 1H2, 1H3। হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। একই মৌলের পরমাণু, কারণ প্রত্যেকেই হাইড্রোজেন, তাই পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য এরা একে অপরের আইসোটোপ। আইসোবার যেখানে আমরা দেখব আলাদা মৌলের পরমাণু, আর আলাদা মৌলের পরমাণু মানেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে, এবং ভর সংখ্যা কিন্তু একই, সেম হবে, যাদেরকে আমরা বলছি আইসোবার। যেরকম দেখো 18 আর্গন 40, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, আমরা তার আবার এই আইসোটোপটা নিলাম। এবং 20 ক্যালসিয়াম 40, ক্যালসিয়ামের এই যে 40 হচ্ছে ভর সংখ্যা। এখানে ভর সংখ্যা দুটো সেম, কিন্তু আলাদা মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, মানে আলাদা মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, অ্যাটমিক নাম্বার আলাদা, কিন্তু ভর সংখ্যা সেম। তারা হচ্ছে আইসোবার। আর আইসোটোন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আলাদা, কারণ তারা আলাদা মৌলের পরমাণু, ভর সংখ্যাও আলাদা, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যাও আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা সমান, একই হবে। নিউট্রন সংখ্যা সমান মানে তারা আইসোটোন। কি? আইসোটোন। যেমন ধরো 1H3 আর হচ্ছে, বা 1H2 2He3। আরও এক্সাম্পল হতে পারে যেখানে আমরা কি দেখছি আলাদা মৌলের পরমাণু, তাই হাইড্রোজেন একটা, হিলিয়াম একটা, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যাও আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করো 1,
ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করো 1। নিউট্রন সংখ্যা সেম হওয়ার জন্য আমরা দেখছি এরা হচ্ছে আইসোটোন। এক ঝলকে এই জিনিসগুলো দেখে রাখতে হবে, বহু জায়গায় কাজে লাগে। ভেরি সিম্পল কনসেপ্ট। আইসোটোপ যেখানে পরমাণু ক্রমাঙ্ক সেম, ভর সংখ্যা আলাদা। আইসোবার পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যা সেম। আইসোটোন নিউট্রন সংখ্যা সমান। আর একটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, যেখানে ইলেকট্রন নাম্বার সমান হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা একটা প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটা দেখো, যেরকম প্রশ্ন আমি তোমাদের দেখাবো বলেছিলাম। হাইড্রোজেনের বর্ণালীতে লিম্যান সারির হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে হিলিয়াম প্লাস আয়নের বামার সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য হবে। দেখো, লিম্যান সারি মানেই N1 কিন্তু 1, এটা ফিক্সড। হ্রস্বতম মানে ল্যামডা মিনিমামের কথা বলবে। ল্যামডা মিনিমাম যখনই বলবে তার মানে তোমাকে N2টা ম্যাক্সিমাম নিতে হবে, দ্যাট ইজ ইনফাইনাইট। আমি তোমাদের লিখে দিয়েছি, তুমি খেয়াল করো। যা 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 কোথায় চলে গেল, এই দেখো এইখানে লিখে দিয়েছি। ল্যামডা যখনই তোমাকে মিনিমাম বলবে N2 তোমাকে ম্যাক্সিমাম নিতে হবে, আর ল্যামডা ম্যাক্সিমাম বললে N2 মিনিমাম, দ্যাট ইজ N1 + 1 নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে এটাকেই বলছে ল্যামডা, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে 1/λ সমান R × Z², জেডটা 1/N1² - 1/N2²। তো হাইড্রোজেন অ্যাটম তার জন্য Z1 এবং N1 1, লিম্যান সারি দেখছি N1 1, N2 ইনফিনিটি মানে 1/∞² মানে এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখব 1/λ মিনিমাম, এটাই তো আমরা বের করছি। এটা 1 হয়ে গেল, তাহলে এটা 1 - 0, দ্যাট ইজ 1 - 0। তাহলে এটাই হচ্ছে 1/λ, আমাদের তো তাই বলেছে। আমি আপাতত ল্যামডা মিনিমাম লিখছি, সমান হচ্ছে R। তাহলে ল্যামডা মিনিমাম সমান 1/R। ঠিক আছে? জিনিসটা বোঝা গেছে? 1/λটাই আমরা এখান থেকে বের করছি। হাইড্রোজেন তাই Z1 করে দিয়েছি, এবং ল্যামডা মিনিমাম বলেছে। এই ল্যামডা মিনিমামটাই বলছে ল্যামডা, দিস ইজ ল্যামডা। ঠিক আছে? যেটা আমরা অপশানে ল্যামডা দিয়ে দেখছি সেটা এইটার কথাই বলছে। এই যে হিলিয়াম প্লাস মানে Z কিন্তু 2, বামার সারি মানে তোমার N1 ফিক্সড, দ্যাট ইজ 2, এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ম্যাক্সিমাম মানে N2 হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ N1 + 1। N1 যদি 2 হয় তাহলে 2 আর 1 3। এইগুলোই প্র্যাকটিস, সহজ জিনিস। তাহলে 1/λ ম্যাক্সিমাম সমান আমরা লিখছি R × Z2, 2² 1/N1² - 1/N2 কত 3²। তাহলে এখানে 4R 1/4 - 1/3 3 × 9, দ্যাট ইজ 4R × বিয়োগ করে নেবে 5/36 আসবে, 4 9 36, তাহলে 5R/9। এটা কিন্তু 1/λ ম্যাক্স পেয়েছো। ল্যামডা ম্যাক্স সমান কত হবে? 9 উল্টে দাও 5R, এবং লক্ষ্য করো 1/Rটা কত? 1/Rটাই তো এখানে ল্যামডা মিনিমাম, যেটাই ল্যামডা, যেটা দিয়েই কোয়েশ্চেনে অপশান দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখব 9/5। 1/Rটা যদি ল্যামডা হয়, ল্যামডা কিন্তু ওপরে যাবে, অনেকেই এটা ভুল করবে। 9/5 ল্যামডা যেন করে দিও না, 9/5 ল্যামডা অপশানেও নেই, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে গেল। অপশানে দিলে শিওর শর্ট ভুল করতো অনেকেই, কারণ 1/Rটা তোমার ল্যামডা, তাই 1/Rটা যদি ল্যামডা হয় ল্যামডা উপরে থাকবে, দ্যাট ইজ 9/5 অপশান সি। বাকি ক্যালকুলেশনটা একটুখানি দেখে নেবে, আর কিছু নেই। 9/5R হচ্ছে 1/R ল্যামডা, সুতরাং ল্যামডা ম্যাক্সিমাম আমাদের জানতে চেয়েছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্সিমাম, অর্থাৎ সেটা হয়ে যাবে 9λ/5, দ্যাট ইজ অপশান সি। ওকে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এটা দেখো, এখানে বলছে যে বোর ব্যাসার্ধ A0 হলে, বোর ব্যাসার্ধ A0 আমরা এটা পড়লাম আজকে। লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ মানে n সমান 2 এর কথা বলছে। লিথিয়াম 2+ মানে লিথিয়ামের জন্য Z3, তাহলে আমরা জানি Rn সমান R1 × n²/z, এটাই তো বোর ব্যাসার্ধ A0, আর এটা আমাদের জিজ্ঞাসা করছে
লিথিয়াম 2+ এর ক্ষেত্রে n সমান যখন 2, তার ক্ষেত্রে R2 সমান A0N2, n কত 2 স্কোয়ার, z কত 3, তাহলে এটা হচ্ছে 4A0/3, দ্যাট ইজ অপশান সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো এইভাবে প্র্যাকটিস করতে থাকতে হবে। চলো পরেরটা দেখো, ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l সমান 3 সম্পর্কটি মেনে চলে? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ফট করে লিখে ফেল। দেখো এখানে পুরোটা লিখি আমি, 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে, 3s2, 3p, 12টা হয়ে গেছে, আর 5টা এখানে ভর্তি করো। ঠিক আছে, n+l 3, 1s, দেখো s মানেই হচ্ছে আমরা কি জানি, l সমান 0 1 2 3 মানে SPDF, s মানে 0 আর 1, n মানে এটা 1, সুতরাং 1 + 0 এটা 1ই হবে, তাই এখানে হলো না, এটা হলো না, এটা বাদ দাও। 2 + 0 এটা 2 হবে, এটাও বাদ দাও, এই দুটোকে বাদ দাও। বাদ মানে ইলেকট্রন বিন্যাস থেকে বাদ দিয়ে দিও না, এই কোয়েশ্চেনের জন্য এরা নয়। 2p মানে n হচ্ছে 2, p মানে l হচ্ছে 1, তাহলে n+1 n+l 3 হবে। তাহলে 3 কারা কারা হলো, এইটা 6টা ইলেকট্রন এখানে আছে, এইটা হলো। দেখো 3s এর জন্য n3 আর s মানে l0, তাহলে এখানেও n+l 3 হলো, এরাও হলো। এটা কিন্তু হবে না, এটা হবে না, কেন বলো তো, p মানে তো 1, অলরেডি nটা 3 রয়েছে, তাহলে 4 হয়ে যাচ্ছে, আমাদের n+l 3 বলছে। তাহলে এই দুটো মিলিয়ে কটা হলো, 6 আর 2 8টা। কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ n+l 3 মেনে চলছে ক্লোরিনের ক্ষেত্রে? 8টা ইলেকট্রন, অপশন বি। বোঝা গেছে? দেখো পরের প্রশ্নটা সিম্পল প্রশ্ন, নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটি বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করে? মান্য কারা করবে, দ্যাট ইজ 1 ইলেকট্রন সিস্টেম তোমাকে দেখতে হবে। দেখো বেরিলিয়াম 3+, 4টে থেকে 3টে বেরিয়ে গেছে, 1 ইলেকট্রন। বোরন 5টা থেকে 3টে বেরিয়ে গেছে, হে 2টো ইলেকট্রন। লিথিয়াম 3টে থেকে 2টো গেছে, 1 ইলেকট্রন। হিলিয়াম 2টো থেকে 1টা বেরিয়ে গেছে, 1 ইলেকট্রন। এইটা যে 2টো ইলেকট্রন, তার মানে এটা বোরের পারমাণবিক তত্ত্ব অমান্য করবে। এটা হচ্ছে কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ইনকারেক্ট ফর বোরস অ্যাটমিক মডেল অ্যাপ্লিকেশন। বোঝা গেল? চলো আচ্ছা নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট? চলো এই ধরনের প্রশ্ন ঘুরি ঘুরি আসে। n2 মানে l2 হতে পারে না, এখানেই ক্যান্সেল, কারণ n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 আর 1, 2 তো হতে পারবে না। n3 হলে l এর ভ্যালু হ্যাঁ হতে পারবে, l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এবং 1 মানে l1 মানে m এর ভ্যালু -1 0 +1, এই 3টে হতে পারে। সুতরাং এখানে একটা ভ্যালু দেওয়া আছে মানে এটা কারেক্ট আছে। আর সেখানে সেই অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন +½ -½ যাই হোক হতে পারে, এখানে হাফ দিয়েছে, এটা কিন্তু কারেক্ট আছে, সঠিক আছে। পরেরটা দেখো, n5 হলে l1 হতে পারে, কিন্তু l1 হলে m এই 3টে হতে পারে, 2 তো হতে পারে না। n4 হলে l1 হতে পারে, কিন্তু 1 হলে m-2 তো হতে পারে না। এগুলো ইনকারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট। এইভাবেই এগুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো এরপরে লাস্ট কোয়েশ্চেন, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n4 হলে মোট কক্ষকের সংখ্যা কত? n²। কক্ষকের সংখ্যা কত? n², দ্যাট ইজ 4 4 16, অর্থাৎ অপশন বি। কক্ষকের সংখ্যা বলেছে, n² করে দাও, 16। এবার তোমাদের কিছু কথা বলি, চ্যাপ্টারটা রিভিশন করো, রিভিশন করে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করো। যতবার প্র্যাকটিস করবে, যত ভালোভাবে রিভিশন করা থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে অটোমেটিক নিজেরা তোমরা সহজে কম সময়ে কোয়েশ্চেনগুলোকে করতে পারছো নির্ভুলভাবে। তাই প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।